ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আমি একটু আগেই লাইভে এসে বলেছিলাম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা টেন্স, তার উপর আলোচনা করব। তো আমি প্রথমে 1 মিনিট একটু অপেক্ষা করে নেব যতক্ষণে আমাদের এই সেশনটা লাইভ হয় তার জন্য। আর তোমরা যদি এই ক্লাসটায় থেকে থাকো আমাকে একটু কমেন্টে জানাবে যে সাউন্ড সিস্টেম বা অন্যান্য বিষয়বস্তু সেগুলো ঠিক আছে কি না। তাহলে আমি আজকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস টেন্স, এবং অবশ্যই সেটা একদিনে কমপ্লিট হবে না। যদিও বলে রাখি, আজকে আমরা যে টেন্সের চ্যাপ্টারটা করব এটা মূলত করা হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের একটা ধারণা থাকে যে ইংরাজিটা আমার দ্বারা হবে না। আমি যখন পড়াই সাধারণত ব্যাচে হয়তো একটু বেশি পরিচিত খুব ধীরে পড়ানোর জন্য। কেন ধীরে পড়ান স্যার? কারণ আমার উদ্দেশ্য থাকে যাতে ইংরাজি যে ছেলেটা বোঝে না সেই প্রান্তিক ছেলেটাও যাতে বুঝতে পারে। হয়তো আজকেও সেই একই কারণে তোমাদের যখন ক্লাস করাবো একই কথা 5 থেকে 6 বার রিপিট করব। তো যাতে তোমার কথাগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি পারো, যদি সম্ভব হয়, আমাদের যে লাইভ সেশনটা হচ্ছে সেটা শেয়ার করে দিও যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই লাইভ সেশনটায় যুক্ত হতে পারে। তো দেখো, আমি যদি বলি যে টেন্স কি, তো এক একজন এক এক রকম উত্তর দেবে। কেউ বলবে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। এবার প্রশ্ন হচ্ছে ক্রিয়ার কাল কি, সেটা কি টেন্স? এক অর্থে ক্রিয়ার কালকে টেন্স বলা যায়, কিন্তু বিষয়টা কেমন হলো? একটা লোক যার বহুদিন ধরে ঘুম হচ্ছে না, সে ডাক্তারখানায় গেছে, গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমার ঘুম হচ্ছে না। ডাক্তার অনেক চেক আপ করে তাকে বলল আপনার ইনসমনিয়া হয়েছে। সে তো খুব আনন্দ পেয়েছে যে এটা কি নাকি দারুণ রোগ হয়েছে লোককে বলার মতো। কিন্তু ঘটনাচক্রে ইনসমনিয়া শব্দটার অর্থই হচ্ছে অনিদ্রা। ও বাংলায় বলেছিল যে আমার ঘুম হচ্ছে না, ডাক্তারবাবু ঘুরিয়ে ইংরাজিতে তাকে বলে দিল যে আপনার অনিদ্রা হয়েছে। তো ক্রিয়ার কাল এই শব্দটা টেন্সের বাংলা তর্জমা, কিন্তু টেন্স বলতে সেই বিষয়টাকে বোঝায় না। তাহলে টেন্স বলতে কি বোঝায়? তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, টেন্স বলতে আমরা টাইমকে বোঝাতে পারি। স্যার, টেন্স আর টাইম যদি সেমই হতো, দুটো জিনিস যদি একই হয়, তাহলে আলাদা করে আর টেন্স শব্দটা ব্যবহার করার কি দরকার ছিল? আমি তো শুধুমাত্র টাইমই বলতে পারতাম। হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ইউজিং দ্য ওয়ার্ড টেন্স? তাহলে টেন্স মানে কি শুধু টাইম, না তার বাইরেও অন্যান্য কোনো বিষয় রয়েছে? আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে টেন্স মানে টাইম, যদিও তা নয়, কিন্তু ফর দ্য টাইম বিং আমি ধরে নিলাম টেন্স মানে টাইম, অর্থাৎ সময়। এবার একটা সময়কে 3টে স্তরে ভাগ করা যায়। কটা স্তরে ভাগ করা যায়? 3টে স্তরে ভাগ করা যায়। সময়ের 3খানা পরত আছে। একটা হচ্ছে তোমার পাস্ট, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট, আরেকটা হচ্ছে তোমার ফিউচার। এইটা হচ্ছে তোমার টাইমের 3টে ভাগ। আমি টেন্স ইকুয়াল টু টাইম ধরে নিয়েছি, তাই জন্য আমি টেন্সকে এই 3টে ভাগে ভাগ করলাম। আসলে এই যে 3টে শব্দ আমি বললাম, পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার, এটা কিসের ভাগ? এটা অবশ্যই তোমার টাইমের ভাগ। আমি এখানে তোমাদের কতগুলো সেন্টেন্স লিখব, একদম বাংলায় লিখব। আমি 3খানা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্স হচ্ছে আমি খাই, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে আমি খাচ্ছি, আর তৃতীয় সেন্টেন্স হচ্ছে আমি খেয়েছি। এই 3টে হচ্ছে আমার সেন্টেন্স। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এই 3টে বাক্যর মধ্যে কোনো রকম সময়ের পার্থক্য আছে? সময় মানে আমরা আপাতত কি শিখেছি? টাইম। তোমরা ভেবে দেখো, আমরা কিন্তু টেন্স মানে আপাতত টাইম জানি, তাহলে টাইম কটা আছে? টাইম 3খানা আছে, তোমার পাস্ট অথবা প্রেজেন্ট অথবা ফিউচার। তো আমি যে এই 3টে শব্দ লিখলাম,
এই তিনটে শব্দের মধ্যে, এই তিনটে সেন্টেন্সের মধ্যে টাইমের কি কোনো গ্যাপ আছে? তোমার উত্তর কি হবে? না স্যার, কোনো গ্যাপ নেই। কারণ আমি খাই এইটা অবশ্যই প্রেজেন্ট টেন্স, আবার আমি খাচ্ছি এটাও অবশ্যই প্রেজেন্ট টেন্স, আবার আমি খেয়েছি এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার তোমাদের মনে মনে একটা প্রশ্ন আসছে, স্যার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের তো অনেক ভাগ ঠাগ আছে, আমি এটাই পড়াচ্ছি যে এই ভাগগুলো কোথা থেকে এলো। তোমরা আপাতত জেনেছো যে টেন্স মানে টাইম, তাহলে টাইম মানে অবশ্যই সেটা পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার হবে, এর বাইরে কোনো টাইম হয় না, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। তো টেন্স মানেও যদি শুধু টাইমই হতো, তাহলে টাইম বা টেন্সকে আমরা শুধু তিনটে ভাগেই ভাগ করতে পারতাম। সেক্ষেত্রে আমি খাই, আমি খাচ্ছি বা আমি খেয়েছি, এই খাই, খাচ্ছি, খেয়েছির মধ্যে সময়ের কোনো পার্থক্য নেই। কেন? কারণ তিনটেই কিন্তু প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকে নির্দেশ করছে। এরকম কি খাই মানে পাস্ট, খেয়েছি মানে প্রেজেন্ট, খাচ্ছি মানে ফিউচার? না, তুমি তিনটের ক্ষেত্রেই যদি কমন কিছু পেয়ে থাকো, সেটা হচ্ছে তিনটে ঘটনাই ঘটেছে প্রেজেন্ট টাইমে। তাহলে আমি এটুকুনি বুঝতে পারছি যে এই তিনটে শব্দের মধ্যে বা এই তিনটে বাক্যের মধ্যে সময়ের কিন্তু কোনো পার্থক্য নেই, যদি আমি সময়কে পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার বলি। কিন্তু খুব ভালোভাবে ভেবে দেখো, সত্যি কি কোনো পার্থক্য নেই? সময়ের পার্থক্য নেই, কিন্তু পার্থক্য আছে সেটা বলার ধরনে। আমি আমি খাই যে স্টাইলে বা যে ধরনে বলছি, আমি খাচ্ছি বলার ক্ষেত্রে যে ইনসিডেন্টটাকে প্রকাশ করছি, সেই প্রকাশ ভঙ্গিটা আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটোর মধ্যে টাইমের কোনো গ্যাপ না থাকলেও, টাইমের কোনো ডিফারেন্স না থাকলেও কিসের পার্থক্য থেকে যাচ্ছে? ভঙ্গির পার্থক্য থেকে যাচ্ছে। ভঙ্গি মানে কি? যে আঙ্গিকে আমি কথাটা বলছি অথবা যেভাবে আমি কথাটা বলছি, এই ভাব বা ভঙ্গি, এটাকেই আমি বলতে পারি হচ্ছে স্টাইল। স্টাইল বলতে কি? অর্থাৎ কিভাবে কাজটা করেছি। অর্থাৎ এখানে স্টাইল বলতে মুড, এই কথাটা বোঝাচ্ছে। অর্থাৎ মোড অফ দ্য অ্যাকশন, কিভাবে কাজটা সংঘটিত হয়েছে। তাহলে ভেবে দেখো, আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, এই তিনটে শব্দের মধ্যে তোমরা কি কোনো সময়ের পার্থক্য পেয়েছো? হ্যাঁ স্যার, এটা একটু আগে, এটা একটু পরে। কিন্তু ভেবে দেখো, তুমি কিন্তু টাইম অনুযায়ী কোনো পার্থক্য পাওনি। কারণ একটু আগে মানে কি? সেটা পাস্ট, কিন্তু তুমি বলছো আমি খাইটা প্রেজেন্ট টেন্স। আমি খাচ্ছি, তুমি বলছো স্যার এটা এই মুহূর্তে হচ্ছে। যে মুহূর্তেই হোক, তোমার টাইম কাকে রিপ্রেজেন্ট করছে? সেই প্রেজেন্টকেই রিপ্রেজেন্ট করছে। আবার তুমি বলছো আমি খেয়েছি, স্যার সবে খাওয়া শেষ হয়েছে, এফেক্টটা এখনো আছে। এই এফেক্ট থাকার ব্যাপার ট্যাপার সব আমি একদম ক্ল্যারিটির সাথে বুঝিয়ে দেব, তোমাকে শুধু থাকতে হবে ক্লাসটায়। আমি খেয়েছি, তোমাকে যদি জিজ্ঞেস করি, তিনটে অপশন দিই, whether it is past, present or future, all of you should answer that it is nothing but the example of present tense. So if you go according to time, then three of the sentences, these three sentences representing প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমানকে ডিনোট করছে, সময়ের দিক থেকে তিনটেই হচ্ছে বর্তমান। কিন্তু এদের প্রকাশভঙ্গি বা এদের বলার ধরন বা এদের বলার স্টাইলের মধ্যে কিছু না কিছু পার্থক্য থেকে যাচ্ছে। অর্থাৎ এইখানে আমার টাইমের সাথে একটা নতুন শব্দ চলে এলো, সেটা হচ্ছে স্টাইল। মাথায় রাখবে, স্টাইল অনুযায়ী টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? চারখানা ভাগে ভাগ করা যায়। কি কি স্যার? প্রথম হচ্ছে তোমার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আই রিপিট, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার এগুলো কি তাহলে টাইম না? কখনোই নয়। তুমি ভেবে দেখো, সময় কোন জিনিসটা দিয়ে তুমি রিপ্রেজেন্ট করছো? কোনো জিনিস আগে হয়েছে নাকি বর্তমানে হয়েছে নাকি ভবিষ্যতে হবে, তার জন্যে তোমার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসের দরকার হয় না। কোনো কাজ আগে ঘটলে সেটা শুধু পাস্ট, যদি বর্তমানে ঘটে সেটা হচ্ছে প্রেজেন্ট, আর যদি ভবিষ্যতে ঘটে তাহলে সেটা ফিউচার।
একটা প্রসঙ্গ বহির্ভূত কথা আপাতত বলে রাখি, কেউ চমকে যেও না। তোমরা যদি একটু ভালো বই ফলো করো, যেমন ধরো অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে যে সমস্ত বই বেরোয়, সেখানে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে দেয়ার ইজ নাথিং টু বি কল্ড ফিউচার টেন্স। অর্থাৎ আদতে ফিউচার টেন্স বলে কিছু হয় না। আসলে এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, স্যার আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ফিউচার হয় পাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত আমাদের স্যার খুব একটা ভালো কিছু না, রঙিন নয়, বর্তমানেও স্যার স্ট্রাগল করছি, পুরো ব্যাপারটাই যদি আমাদের এখন আধারিত হয় ফিউচারে, যে ভবিষ্যতে একটা চাকরি পাবো, একটা ভালো বিয়ে টিয়ে হবে, তো আপনি বলছেন স্যার ফিউচার নেই টেন্স অনুযায়ী? ফিউচার আছে, কিন্তু কেন নেই সেইটা বোঝার জন্য তোমাকে দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর আরেকটা হচ্ছে মোডাল। আমরা অক্সিলারির মধ্যেই মোডাল অনেক সময় এনে ফেলি, কিন্তু তার মধ্যে একটা সাটল পার্থক্য আছে, যদিও আমি সেই প্রসঙ্গে এই মুহূর্তে যাচ্ছি না, কারণ ফেসবুক লাইভে আমি যে টেন্সের ক্লাসটা করাবো এটা যথেষ্ট বড় ক্লাস হবে, কিন্তু বেসিক টেন্সের ওপর করাবো। স্যার আপনি তো চাইলে অ্যাডভান্সও করিয়ে দিতে পারতেন। পারতাম না, তার দুটো কারণ। প্রথমত, তোমাকে যখন অ্যাডভান্স টেন্সের লেভেলে পৌঁছতে হবে, এর পেছনে অনেক চ্যাপ্টার আছে যেগুলো তুমি না জানলে এই টেন্সের ব্যাপারটা তার অ্যাডভান্স লেভেলটা বুঝতে পারবে না। কিন্তু আমার সাথে যে কজন স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছো, ক্লাস শেষ হওয়ার পর এইটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি, যেটুকুনি পড়ানো হবে সেটুকুনি তোমরা বুঝতে পারবে, এবং বেসিক লেকচারটাও শেষ করতে আমার মিনিমাম 4-5টা বা 6টা ক্লাস লাগবে। তো চলো, এই যে ইনডেফিনিট, এটা কাজ করার একটা ধরন বোঝাচ্ছে। কন্টিনিউয়াস, এটাও কাজ করার একটা প্যাটার্ন বা ধরন বা ভঙ্গি বোঝাচ্ছে। পারফেক্ট, এটাও একটা কাজ করার প্যাটার্ন, আর পারফেক্ট কন্টিনিউয়াসও তাই। এবার একটা জিনিস ভেবে দেখো, কোনো একটা ঘটনা ঘটছে বর্তমানে, তাহলে কোন সময় ঘটছে? বর্তমানে ঘটছে। বর্তমানকালের কোনো ঘটনা এই 4 রকম ভাবে কিন্তু ঘটতে পারে। অর্থাৎ প্রেজেন্টের কোনো ঘটনা, সেটা এই ভঙ্গিতেও ঘটতে পারে, এই ভঙ্গিতেও ঘটতে পারে, এই স্টাইলেও ঘটতে পারে, অথবা এই স্টাইলেও ঘটতে পারে। সো অলসো উইথ পাস্ট টেন্স, পাস্টের কোনো ঘটনাও সংঘটিত হতে পারে আইদার ইনডেফিনিট স্ট্রাকচারে, অথবা কন্টিনিউয়াস স্টাইলে, অথবা পারফেক্ট ম্যানারে, অথবা পারফেক্ট কন্টিনিউয়াস ভঙ্গিতে। অর্থাৎ এই যে 4খানা শব্দ আমরা পাচ্ছি, এটা কোনো সময়ই কিন্তু টাইমকে ডিনোট করে না, এটা কেবলমাত্র মোড অফ হ্যাপেনিং, কাজটা কিভাবে সংঘটিত হচ্ছে তাকেই ডিনোট করে। তার মানে অতীতের কোনো ঘটনা 4 রকম ভাবে হতে পারে, বর্তমানের কোনো ঘটনা এই 4 রকম ভাবে ঘটতে পারে, আর ফিউচারের কোনো ঘটনা এই 4 রকম ভাবে ঘটতে পারে। তার মানে 4 ইন্টু 3টে টাইম, আমি টোটাল টেন্স পেলাম কটা? 12টা। এইবার টেন্স শব্দটা আমি কোথা থেকে পেলাম? মাথায় রাখবে, এই টাইম প্লাস স্টাইল, এই কম্বো বা এই কম্বিনেশনটাকেই বলা হয় হচ্ছে টেন্স। এটা না তো তুমি কোনো বইতে পাবে, না তো কোনো খাতায় পাবে। আমি ছোট করে সেইটাই বলার চেষ্টা করছি যেটা তুমি বহুদিন ধরে বোঝার চেষ্টা করছো। খাতা থাকলে এখন একদম নোট করে নাও। আমি টেন্সের একটা ডেফিনিশন তৈরি করার চেষ্টা করছি, এখন অবধি যেটুকুনি পেয়েছি তার ওপর ভিত্তি করে। কোনো একটি ঘটনা, আমি লিখছি না, তোমরা লিখে নেবে, কোনো একটি ঘটনা যে নির্দিষ্ট সময়ে, ব্র্যাকেটে লিখবে টাইম, যে নির্দিষ্টভাবে, ব্র্যাকেটে লিখবে স্টাইল, সংঘটিত হয় তাকে বলে টেন্স। আবার আমি বলছি, কোনো একটি নির্দিষ্ট ঘটনা যে নির্দিষ্ট সময়, যে নির্দিষ্টভাবে সংঘটিত হয় তাকে বলা হয় হচ্ছে টেন্স। তার মানে টেন্স মানে শুধুমাত্র কিন্তু টাইম নয়, টাইমের সঙ্গে সঙ্গে চলে আসবে তোমার স্টাইল, অর্থাৎ মোড অফ হ্যাপেনিং, কাজটা কিভাবে ঘটছে। আমরা এই ইনডেফিনিট বা সিম্পল, এছাড়াও এই টেন্সগুলোর আলাদা আলাদা নাম আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলো কোনোটাকে আমরা অন্যান্য নামেও, প্রোগ্রেসিভ নামেও চিনে থাকি। তো সেগুলো ইন ডিটেল আমরা আলোচনা করে নেব, কিন্তু আজকে আমার মূল লক্ষ্য হবে তোমাদের বেসিক কিছু কনসেপ্ট
ক্লিয়ার করে দেওয়ার। অনেকের কাছেই হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের পার্থক্যটা ক্লিয়ার থাকে না, আর যখনই থাকে না তখনই আমাদের টেন্সের সামনের দিকে অগ্রসর হতে গেলে কিছুটা প্রবলেম হয়। আমি লাস্ট একবার বলে দিচ্ছি যারা লিখতে পারোনি তাদের জন্য, কোনো একটা নির্দিষ্ট ঘটনা যে নির্দিষ্ট সময় ব্র্যাকেটে টাইম, যে নির্দিষ্টভাবে ব্র্যাকেটে স্টাইল সংঘটিত হয় তাকেই আমি বলবো টেন্স। চলে আসি পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা সাধারণত কোনো ভার্বের তিনখানা ফর্ম পেয়ে থাকি। কটা ফর্ম পেয়ে থাকি? তিনখানা ফর্ম পেয়ে থাকি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আরেকটা হচ্ছে ফিউচার নয় পাস্ট পার্টিসিপল। এগুলোকেই আমরা পড়ানোর সুবিধার জন্য বলে থাকি V1, V2, V3। আসলে কিছুই না, বিষয়টা হচ্ছে প্রেজেন্টটাকে আমরা সাধারণত আগে পড়ি, তারপরে পাস্ট, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ছোটবেলায় এগুলোকেই কনজুগেশন অফ ভার্ব নামে চিনতাম। তো সবার আগে একটা জিনিস বুঝে নাও, ইংরাজিতে দুখানা অ্যাম বা দুখানা ইজ আছে, ইংরাজিতে দুখানা ইজ আছে, ইংরাজিতে দুখানা আর আছে, ইংরাজিতে দুখানা হ্যাভ আছে, ইংরাজিতে দুখানা হ্যাজ আছে। স্যার মানেটা কি? আমি সবার আগে তোমাদের বোঝাতে চাইছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য কি। স্বাভাবিকভাবে তোমরা একটা উত্তর দেবে, স্যার মেইন ভার্ব মানে হচ্ছে মূল ক্রিয়া আর হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। এই ব্যাপারটা আমার প্রথম বলা গল্পটার মতো হয়ে গেল যে স্যার আমার ঘুম হচ্ছে না, ডাক্তার তোমাকে বলল আপনার অনিদ্রা হয়েছে, মানে ইনসমনিয়া হয়েছে। তো তুমি আমাকে যে উত্তরটা দিলে দ্যাট ইজ নাথিং বাট দ্য বেঙ্গলি ট্রান্সলেশন অফ হেল্পিং ভার্ব অর মেইন ভার্ব। আমরা শুধু তার বঙ্গীকরণ বা বাংলা তর্জমা করে বলে দিচ্ছি, কিন্তু হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। এবার দেখো একটু ক্লিয়ার করার চেষ্টা করি। অনেকে এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করবে। সেটা কি? স্যার হেল্পিং ভার্ব কোনো সময় একা বসতে পারে না, সঙ্গে হেল্পিং ভার্ব কোনো সময় একা বসতে পারে না, মেইন ভার্বের সঙ্গে সে বসবে। বোঝা গেল? মেইন ভার্ব শুধু একা একা বসতে পারে, কিন্তু হেল্পিং ভার্ব শুধু একা একা বসতে পারে না। আবার অনেক স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি আমি যে হেল্পিং ভার্ব বলতে কি বোঝায়, সে সরাসরি উদাহরণ দেয়, স্যার ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ওগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, বি ভার্বকেই আমরা হেল্পিং ভার্ব বলি। কিন্তু হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব বলতে কি বোঝায় তার পার্থক্য আমার কাছে কিন্তু ক্লিয়ার হলো না। চলো দেখে নিই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি আছে। আমি দুটো সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এক নম্বর সেন্টেন্স লিখছি হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, আর দ্বিতীয় সেন্টেন্স লিখছি আই অ্যাম গোয়িং টু স্কুল। সেকেন্ড সেন্টেন্স আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে এটা আমি দুখানা সেন্টেন্স লিখলাম এবং দুটো সেন্টেন্সেই আমি অ্যাম শব্দটা ব্যবহার করেছি। না, কাউকে টাইপ করতে হবে না। আমি যদি জিজ্ঞেস করি যে এই দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা হয়তো অনেকে উত্তর দিতে না পারলেও একটা সরাসরি উত্তর দিয়ে দেবে, স্যার প্রথম সেন্টেন্সে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব, সেকেন্ড সেন্টেন্সে অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব, কারণ গোয়িং নামক মেইন ভার্বটা রয়েছে। উত্তর ঠিক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার কখন হবে? যখন তুমি এই দুটো বাক্যের অর্থ প্রকাশ করবে। যখন তুমি বলবে আই অ্যাম এ স্টুডেন্ট, তখন আই মানে হচ্ছে আমি, এ স্টুডেন্ট মানে একজন ছাত্র, আর অ্যাম মানে হচ্ছে হই। অ্যাম শব্দের মানে আমি কি পেলাম? হই। আমি ব্র্যাকেটে বা সাইডে এক জায়গায় লিখে রাখলাম প্রথম সেন্টেন্স থেকে পাওয়া মানেটা। অ্যাম মানে হচ্ছে হওয়া বা হই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এরকম তো না কোনো একটা শব্দ পরের সেন্টেন্সে গিয়ে অন্য কোনো মানে প্রকাশ করছে, সেই মানেটাই তাকে প্রকাশ করতে হবে। প্রয়োগ পার্থক্য কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ার্ডে হতে পারে, কিন্তু আমি দেখব পরের সেন্টেন্সে অ্যাম শব্দটা নিজের অর্থ প্রকাশ করছে কিনা। আমি একটু তোমাদের কাছে জিজ্ঞেস করে নেব, যেহেতু আমি পিপিটি অন করেছি, সবার বুঝতে পারছি না যে সাউন্ড বা
আমার যে ভিজিবিলিটি পিপিটির সেটা সবার কাছে ক্লিয়ার আছে কিনা একটু যদি কেউ জানাও আমার সুবিধা হবে, আমি কমেন্ট মোবাইলে দেখে নেব। একটু তোমাদের কমেন্টের প্রত্যাশা করছি, কোনো কারণে আমি ডিসকানেক্ট হয়েছিলাম কিনা আমি সেটাও জানি না। তো দেখো আমি পড়াটা কন্টিনিউ করছি, বাকি অংশটা পরে দেখছি। হ্যাঁ লাইভ আছি, ওকে। তো আমি অ্যাম মানে হই, এবার পরের সেন্টেন্সে আমি অ্যামের মানেটা হই প্রকাশ করে দেখার চেষ্টা করছি যে আই অ্যাম গোয়িং টু স্কুল। পরের সেন্টেন্সটার মানে কি? পরের বাক্যের মানে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাম শব্দটা নিজের অর্থ প্রকাশ করতে পারলো কি? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, অ্যাম মানে তো হই, এই হওয়ার অর্থটা এই সেন্টেন্সে তুমি প্রযুক্ত করে দেখাও, তুমি দেখাতে পারবে? পারবে না। অথচ এই সেন্টেন্সে অ্যাম শব্দটা নিজের অর্থ দিচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আমি যেটা পেলাম সেটা হচ্ছে অর্থগত। হেল্পিং ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে এক্সেপ্ট মোডাল, আমি মোডালের একটা নিজস্ব সেন্স বা অর্থ থাকে, কিন্তু ওই জন্যই আমরা অক্সিলারি আর মোডালকে কিছুটা সেপারেট করে পড়ব। আর কেন ফিউচার টেন্স বলে কিছু নেই ওখানেই বুঝতে পারবো। কিন্তু আপাতত যেটা তুমি বোঝো, যখন কোনো শব্দ কোনো ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তার কোনো অর্থ থাকবে না। আই অ্যাম গোয়িং টু স্কুল, অ্যাম মানে হই, এই বাক্যে হই মানেটা প্রয়োগ করে তুমি দেখাও তো। আমি হই স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি হই, হই আমি স্কুলে যাচ্ছি, কোনোভাবেই তুমি অর্থটাকে প্রকাশ করতে পারছো না। একই রকম আরেকটা উদাহরণ দিই। ধরো বললাম আই হ্যাভ আ পেন, আর পরের সেন্টেন্স লিখলাম আই হ্যাভ ডান দিস। তাহলে প্রথম সেন্টেন্সে হ্যাবের মানে কি? আমার একটা পেন আছে। কিন্তু দ্বিতীয় বাক্যে তুমি চেষ্টা করলেও হ্যাবের কোনো অর্থ প্রকাশ করতে পারবে? আমার একটা কাজ হয়েছে আছে, আমি একটা কাজ করেছি আছে। অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে হ্যাবের কিন্তু কোনো অর্থ প্রকাশিত হচ্ছে না। আই হ্যাভ এ পেন, হ্যাবের মানে আছে, আই হ্যাভ ডান দিস মানে আমি কাজটা করেছি। বোঝা গেল? এটা করেছি অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ হ্যাভ শব্দটা এই সেন্টেন্সে যেহেতু হেল্পিং ভার্ব, তাই গোটা বাক্যে এ কিন্তু নিজের কোনো অর্থ প্রকাশ করছে না, এটা মাথায় রাখবে। তাহলে আমি যদি খুব সহজে তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব, ইয়োর ক্লিয়ার কাট অ্যান্সার উইল বি স্যার হেল্পিং ভার্বের বাক্যে কোনো অর্থ হয় না, মেইন ভার্বের বাক্যে অবশ্যই একটা অর্থ থাকে। হেল্পিং ভার্ব হ্যাজ নো মিনিং বাট মেইন ভার্ব তার একটা মানে থাকে। এইবার আমি যে একটা সেন্টেন্সে হ্যাভ লিখেছিলাম এটার নাম আছে ভার্ব অফ পজিশন। আবার একটা সেন্টেন্সে লিখেছিলাম আই অ্যাম এ টিচার, কোনোটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো, কোনোটা মেইন ভার্ব, এগুলোর আরও কিছু সাব ক্যাটাগরিক্যালি নাম দেয়া যেতে পারে। তো সেই জিনিসগুলো আমরা কখন পড়তে পারবো? তখনই আমরা পড়তে পারবো যখন আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকশন ভার্ব অ্যান্ড নন অ্যাকশন ভার্ব। এই নন অ্যাকশন ভার্বের মধ্যেই আমরা একটা পার্ট পাবো যেটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বের একটা পার্ট পাবো যেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। যদিও অনেকে লিঙ্কিং আর স্টেটিভ ভার্বকে এক অর্থে দেখে। আমি জানি যাদের ইংরাজি একটু বেসিক নড়বড়ে, আমার এই মুহূর্তের কথাগুলো তাদের কাছে ক্লিয়ার হলো না, এবং আমি চাইও নি তাদের কাছে ক্লিয়ার হোক, কারণ এটা আজকে আমার পড়ানোর বিষয়বস্তু নয়, প্রসঙ্গক্রমে চলে এসেছে তাই জন্যে বললাম। আমার ফার্স্ট পয়েন্ট যেটা পড়ালাম সেটা হচ্ছে আমি এখন অবধি দুটো কথা পড়িয়েছি। এক, টেন্স ইজ দ্য কম্বিনেশন অফ টাইম অ্যান্ড স্টাইল। স্টাইল বলতে কোন ম্যানারে ঘটনাটা ঘটেছে, আর টাইম বলতে কোন সময়ে ঘটনাটা ঘটেছে। বাংলায় সংজ্ঞা দিয়েছিলাম কোনো ঘটনা যে নির্দিষ্ট সময় যে নির্দিষ্ট আঙ্গিকে, মানে ধরো প্রেজেন্টে ঘটছে, কন্টিনিউয়াস ফর্মে ঘটছে, এই টোটাল কম্বিনেশনটাকে আমরা বলবো টেন্স। 2 নম্বর স্লাইডে আমরা এসেছিলাম
কিসের পার্থক্যে? আমরা এসেছিলাম হচ্ছে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বের পার্থক্যে। ভার্বের প্রচুর ভাগ আছে, হ্যাপেনিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট আছে, ট্রানজিটিভ আছে, ইনট্রানজিটিভ আছে, ট্রানজিটিভের মধ্যে তোমার মনোট্রানজিটিভ, বাই ট্রানজিটিভ, এরকম প্রচুর ভাগ আছে। কিন্তু আমি আপাতত দুখানা ভাগ করালাম। নাম্বার ওয়ান ইজ হেল্পিং ভার্ব আর 2 নম্বর হচ্ছে মেইন ভার্ব। হেল্পিং ভার্ব মানে বাক্যে যে নিজের কোনো অস্তিত্ব বা অর্থ প্রদান করে না, সে হচ্ছে হেল্পিং ভার্ব। ওই একই শব্দ যদি ওই সেন্টেন্সে নিজের অর্থ প্রকাশ করে, দেন আই শুড কল ইট আ মেইন ভার্ব। এরকম নয় যে পার্টিকুলার এই ভার্বগুলোই হেল্পিং ভার্ব, সেগুলো মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। ডিপেন্ড করছে সেন্টেন্সের স্ট্রাকচারের ওপর। এইবার আমরা শিখে নেব এই কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে আমাদের কোন সময় হেল্পিং ভার্বটাকে আমরা মেইন হিসেবে গোলাই আর মেইন ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে গোলাই। আমরা অনেকেই কোনো সেন্টেন্সে হ্যাজ বা হ্যাভ দেখে নিলে ভেবে নিই ওই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু সেটা নাও হতে পারে। আজকে চলো দেখে নিই তাদের মধ্যে আমরা পার্থক্য কিভাবে করব। আরও একটা জিনিস তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে, এটা অনেকেই বোঝে না যে কোন ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাড ব্যবহার করব, কোন ক্ষেত্রে হ্যাজ হ্যাড ব্যবহার করব, অথবা হ্যাড হ্যাড কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার একটা প্রাথমিক ধারণা বা তার কমপ্লিট ধারণাই আজকের ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করব। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে নেব। স্যার ঠিক আছে, সব ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেবাশিস, WBCS অ্যাসপিরেন্টস, পল্টন মণ্ডল, থ্যাংক ইউ। আমাকে একটু মাঝে মাঝে কমেন্ট করে জানাবে, না হলে একদম মনে হচ্ছে আমি ধোঁয়াশার মধ্যে পড়াচ্ছি। এনিওয়ে, তো আমরা একটু কনজুগেশন অফ ভার্ব দেখে নিই। এটাকে আমরা V1, V2, V3 নামে বলছি। তো দেখো একটা জিনিস, প্রেজেন্ট বলতে শুধু একটা টাইমকে ডিনোট করছে, পাস্ট বলতে একটা টাইমকে ডিনোট করছে, কিন্তু এক্ষেত্রে পাস্টের সাথে পার্টিসিপল বলে একটা শব্দ রয়েছে, এটা কিন্তু টাইমের সাথে সাথে একটা স্টাইলকেও ডিনোট করছে। কীরকম চলো দেখে নিই। আমরা ছোটবেলার কনজুগেশন অফ ভার্বকে আরেকবার রিপিট করে নিই তোমাদের স্ক্রিনের সামনে যেমনটা ভেসে উঠেছে। স্যার এগুলো তো জানি, এটা আমার কি কাজে লাগবে? দেখো তোমার কি কাজে লাগবে। বলা হলো, জাস্ট একবার পড়ে দিচ্ছি ফর্মালিটির জন্যে, ডু, ডিড, ডান, গেট, গট, গট। আমেরিকান ইংলিশে গটেনও আছে, ইনফ্যাক্ট গট আর গটেনের মধ্যেও একটা পার্থক্য আছে, সেই জায়গায় এই মুহূর্তে যাচ্ছি না। তবে ব্রিটিশ ইংলিশে আমরা গট শব্দটাই থার্ড ফর্ম হিসেবে বেশি ব্যবহার করি। অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, মেক, মেড, মেড, হ্যাভ বা হ্যাজ, তার সেকেন্ড ফর্ম হ্যাড, আবার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। ইজ, আর, এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। থার্ড ফর্ম আমি আপাতত কিছু লিখিনি, এখানে আমি যদি বি ভার্ব লিখতাম তাহলে থার্ড ফর্ম আমি বিন লিখতে পারতাম। ঠিক আছে, তো আপাতত মনে করো এই জায়গাটা গ্যাপ রয়েছে, এখানে কিছু নেই। তাহলে তুমি এই শব্দগুলো আর এই শব্দগুলো, এগুলোর মধ্যে পার্থক্য কি? দেখো, তুমি কোনো সময় এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবে না যে ডিড আর ডানের মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা আমাদের মাথার মধ্যে আসে না। আমাদের এইটুকুনিও আমরা বুঝি অ্যারোজ আর অ্যারাইজেনের মধ্যে পার্থক্য কি, কোনটা V2 কোনটা V3। পার্থক্য কোথায় হয় জানো? পার্থক্য সেখানেই হয় যেখানে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা সেম থাকে। অর্থাৎ ধরো বললাম যে আই গট কিছু একটা, সামথিং বা আপেন কিছু একটা রয়েছে। এইবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই যে গট শব্দটা রয়েছে এটা কোন গট, অর্থাৎ V2 নাকি V3, মানে এখানেও একটা গট রয়েছে, এখানেও একটা গট রয়েছে, এই যে গট শব্দটা আমি লিখলাম এটা কোন গট, ডান দিকের গট নাকি বাম দিকের গট? একই রকম ভাবে ধরো আমি লিখলাম আই মেড সামথিং, তাহলে মেডের তো V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মও মেড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও মেড। এবার তোমায় যদি জিজ্ঞেস করি এই মেড বলতে আমি V2 মেডটাকে নিলাম মানে পাস্ট ফর্মকে নিলাম, নাকি V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে নিলাম, হয়তো 100 জনের মধ্যে 90 জনই ঠিক উত্তর দেবে, কিন্তু আমি বলেছি আমি ক্লাসটা করাবো সেই 10%-এর জন্য যাদের মধ্যে কনফিউশন থেকে যায়, যারা এটাও বুঝতে পারে না যে এটা আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করলাম নাকি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলাম। তো চলো দেখে নিই কোন ফর্ম ব্যবহার করেছি। এই শব্দগুলোর সাথে এই শব্দগুলোর পার্থক্য কি? দেখো,
যখন তুমি এই শব্দগুলো ব্যবহার করছো, এই শব্দগুলো তুমি যখন ব্যবহার করছো, এই শব্দগুলোর সঙ্গে অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে এইচ ভি বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আমি শর্টে দু একটা উদাহরণ দিয়ে লিখে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সেটা কি? যদি দেখো এই শব্দগুলোর আগে অ্যাম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়্যার আছে, বা হ্যাভ আছে, বা হ্যাজ আছে, বা বি ভার্ব আছে, অন্য কিছু বি বিন কিছু একটা বিং যা ইচ্ছা থাকতে পারে, তাহলে তুমি বুঝবে এই শব্দগুলোর পরে যদি এই শব্দগুলো আসে, তাহলে বুঝবে এটা হচ্ছে তুমি V3 ফর্ম লিখেছো। আর যখন তুমি এই ফর্মটা লিখছো না, আর এই ফর্মটা লিখছো, এর আগে কোনো রকম হেল্পিং ভার্ব, আমি আর হেল্পিং ভার্ব বলবো না, কি বলবো? বলবো হচ্ছে যে ভার্বের কোনো অর্থ নেই, সেই রকম ভ্যাকেন্ট ভার্ব বা জিরো ভার্ব ব্যবহৃত হবে না। তুমি যদি দেখো, ডান তো অবশ্যই তুমি বুঝতে পারছো V3 ফর্ম, কারণ তার সেকেন্ড ফর্ম ডিড আছে। কিন্তু তোমার যদি গট নিয়ে কনফিউশন থাকে, তুমি দেখবে এই গটের আগে কোনো রকম হেল্পিং ভার্ব বা, তোমাদের সুবিধার জন্য বলে দিই, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এগুলো আছে কি না। এইবার এতেও যে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে তা নয়, কারণ এই শব্দগুলোকে আমরা ডিরেক্টলি অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে? যেমন ধরো আমি বললাম আই ওয়ান্ট দ্য জব ডান। এবার তুমি বললে স্যার এখানে তো ডানের আগে কোনো হেল্পিং ভার্ব অ্যামিজার নেই, তাহলে এটা হচ্ছে আপনার মানে ভার্বের থার্ড ফর্ম। মাথায় রাখবে, ভার্বের থার্ড ফর্ম কিন্তু শুধু ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা বলেছি আমি এখানে যে ক্লাস করাবো তাতে বেসিক টেন্স তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাডভান্স লেভেলও পরবর্তীকালে যদি কোনো দিন সুযোগ পাই, একটু সময় লাগবে, ধরে ধরে করাবো। আমি চেষ্টা করব টেন্স চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই সময় মানে একটু প্রশ্ন থাকে, তো কোনো রকম যেন প্রশ্ন তোমার মনের মধ্যে না থাকে সেইটুকুনি। এখন অবধি যেটা পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো কিনা যদি আমায় একটু কমেন্ট করে জানাও। আমি এই স্লাইডে যে কথাটা বললাম সেটা হচ্ছে, যদি এই শব্দগুলোর আগে কোনো হেল্পিং ভার্ব পাও, ঠিক আগেই কোনো হেল্পিং ভার্ব পাও, যেমন অ্যামিজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ এই জাতীয় শব্দগুলো পাও, তাহলে তুমি বুঝে নেবে ইউ হ্যাভ ইউজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইজ পাস্ট পার্টিসিপল। আর যদি না পাও, তাহলে তুমি বুঝে নেবে তুমি কোন ফর্মটা ইউজ করেছো, তুমি ডেফিনেটলি সেকেন্ড ফর্মটা ইউজ করেছো। আমি দুটো সেন্টেন্স বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি পুরো সেন্টেন্স লিখছি না, বললাম হি গট, গেট গট গট, আর 2 নম্বর সেন্টেন্স লিখলাম হি হ্যাজ গট। তুমি বুঝতে পারছো এখানে গটের আগে কিছু একটা আছে which is known to be helping verb. That means you have used nothing but the third form of the verb. But if you follow the first sentence, the same word has been repeated here, got, but with no such helping verb. এই গটের ক্ষেত্রে কোনো রকম হেল্পিং ভার্ব নেই, তার মাধ্যমে আমি বুঝতে পারছি অবশ্যই আমি কোন ফর্মটা ব্যবহার করেছি, সেকেন্ড ফর্মটা ব্যবহার করেছি। এখানে গটের জায়গায় হ্যাজ ইজে থাকতে হবে তা নয়, প্যাসিভের ক্ষেত্রে আমরা ইজ গটও ব্যবহার করতে পারতাম, ইজ গট ব্যবহার করতে পারতাম। তো সেক্ষেত্রে দেখবে তোমাদের বলেই দেয়া থাকে প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, কারণ তার কারণ যে কোনো টেন্সে তুমি প্যাসিভ ভয়েস করো না কেন, তুমি প্যাসিভ ভয়েস করতে গেলে তোমার ভার্বের থার্ড ফর্মের আগে ডেফিনেটলি একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব কিন্তু নিডেড। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পার্থক্য। আমি মেড দিয়ে দুটো সেন্টেন্স বলি, সেন্টেন্স না, আমি ছোট করে দুটো ফ্রেজ বলি। কোথাও যদি লেখা থাকে আই মেড, তুমি বুঝবে এই মেড বলতে আমি অবশ্যই ভিটুকে ব্যবহার করেছি। কিন্তু যদি লেখা থাকে যে সামথিং ইজ মেড, সামথিং ইজ মেড, তুমি দেখতে পাচ্ছ মেড শব্দটা ভি2 বা V3 দুটোই হতে পারে, কিন্তু তার আগে ইজ রয়েছে। তাহলে যে ফর্মের আগে কোনো হেল্পিং ভার্ব থাকবে
সেটা ডেফিনেটলি কি হবে, সেটা ডেফিনেটলি তোমার থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হবে। এই জিনিসটুকু তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে চাই, আশা করি বুঝতে পেরেছ। আমি এই স্লাইডটা করাতে করাতে তোমরা যদি সময় দাও একটা জিনিসের পার্থক্য তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেটা কি? সেটা হচ্ছে কোন সময় বা কোন ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাড ব্যবহার করব। দেখো এখানে যে স্লাইডটা রয়েছে এবং যে কটা শব্দ রয়েছে এর মধ্যে হেল্পিং ভার্ব নিয়ে কোন শব্দগুলো ব্যবহৃত হবে, মানে অ্যালং উইথ হেল্পিং ভার্ব শুধুমাত্র কিন্তু V3 ফর্মটা বসবে, বাকি কোনো শব্দ মানে এই ডিডের আগে তুমি কোনো হেল্পিং ভার্ব বসাতে পারবে না, বা এই গেটের আগে তুমি কোনো হেল্পিং ভার্ব বসাতে পারবে না, কিন্তু এই শব্দগুলোর আগে বসাতে পারবে। ঠিক আছে, এবার দেখো ইংরাজিতে আমি বলেছি দুখানা হ্যাজ রয়েছে। দুটো হ্যাজ মানে কি? একটা হ্যাজের কোনো মানে নেই, মানে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর একটা হ্যাজের মানে হচ্ছে আছে। যারা দেখোনি একটু ভিডিওটা আগে নিয়ে গিয়ে দেখে নেবে, তো সেটার মানে হচ্ছে আছে। তাহলে কোনো ভার্ব যদি নিজের অর্থ প্রকাশ করে তাকে আমি কি বলবো? তাকে ডেফিনেটলি আমি মেইন ভার্ব বলবো। এইবার আমি কতগুলো সেন্টেন্স তোমাদের করানোর চেষ্টা করছি যাতে তোমার কাছে হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাডের পার্থক্য ক্ল্যারিটির সঙ্গে ধরা পড়বে। কিন্তু হ্যাভ হ্যাড বা হ্যাজ হ্যাডে আসার আগে অথবা হ্যাড হ্যাডে আসার আগে আমি তোমাদের সামনে একটা চার্ট তুলে ধরছি। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই চার্টের তোমরা চলে যাবে টাইমের দিক থেকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি একটা লিখে দিই। এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা দিক হচ্ছে। তোমার এই যে দিকটা উপর থেকে নিচের দিক, এটা রিপ্রেজেন্ট করছে টাইমকে। আর এই দিকের যে দিকটা অর্থাৎ সিম্পল ফর্ম, প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট ফর্ম, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, এটা কাকে ডিনোট করছে? এটা এস মানে স্টাইলকে ডিনোট করছে। তোমরা টাইমের দিক থেকে চলে যাও হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর স্টাইলের দিক থেকে চলে যাও হচ্ছে তার পারফেক্ট ফর্মে। তাহলে প্রেজেন্টের পারফেক্ট ফর্মে তোমরা কি পাচ্ছ? প্রেজেন্টের পারফেক্ট ফর্মে তোমরা পাচ্ছ হ্যাভ অথবা হ্যাজ। এবং এই যে হ্যাভ বা হ্যাজ এর কোনো মানে থাকবে? থাকবে না। এটা হেল্পিং ভার্ব এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম, দেখো লেখা আছে থার্ড ফর্ম অফ ভার্ব, তাহলে ভার্বের থার্ড ফর্ম। তাহলে দুখানা ভার্ব আছে, তার মানে হেল্পিং ভার্ব কোনটা? প্রথমটা হচ্ছে, আর মেইন ভার্ব কোনটা? পরেরটা হচ্ছে, যেটা থার্ড ফর্ম আমি লিখছি। এবার আমি যদি জিজ্ঞেস করি এই দুটো ভার্বের মধ্যে কোনটার মানে আছে কোনটার মানে নেই, তোমার স্ট্রেট কাট উত্তর হবে হেল্পিং ভার্ব বাক্যে কোনো মানে প্রকাশ করে না, আর মেইন ভার্ব বাক্যে অবশ্যই একটা অর্থ প্রকাশ করে। আমি চলে আসি প্রিভিয়াস ডায়াগ্রামে। আমি আগের স্লাইড থেকে যে প্যাটার্নটা পেলাম আমি সেটাই লেখার চেষ্টা করছি। পারফেক্ট টেন্সে আমি পেয়েছিলাম হচ্ছে হ্যাভ বা হ্যাজ। কি পেয়েছিলাম? হ্যাভ অথবা হ্যাজ। আমি দুটোর মধ্যে একটাকে নিলাম, কারণ আমি সাবজেক্ট কি ধরলাম? সাবজেক্ট আমি ধরলাম আই। এবং তারপরে তার সাথে আমি কি পেয়েছিলাম? ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্টটাকে ভুলে যাও, আমরা এইটুকুনি পেয়েছি, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এখানে আমি হ্যাজও লিখে দিই, না হলে তোমাদের মনে হবে স্যার ওখানে যেটা লিখেছিলেন তাহলে কি হ্যাজের ক্ষেত্রে অন্য নিয়ম হবে? কোনো রকম প্রশ্নই তোমাদের যেন না থাকে সেইটা আমি করার চেষ্টা করছি। হয়তো একটু বোরিং বোরিং লাগছে, কার কার বোরিং লাগছে একটু কম মানে লিখে আমাকে জানাও যে স্যার আর একটু ফাস্ট পড়ান, তাহলে টেন্স একদিনে হয়ে যাবে যদি চাই, কিন্তু তাতে তোমার শেখা হবে না। যেটুকুনি আমি আগের সেন্টেন্স থেকে পেয়েছি হ্যাজ অথবা হ্যাভ, এবং তারপর আমি পেয়েছি ভার্বের থার্ড ফর্ম। এই হ্যাভ বা হ্যাজের কোনো মানে থাকবে না এবং এই ভার্বের থার্ড ফর্মের মানে থাকবে। আমি যেটা লিখিয়ে দিয়েছি সেটা আরেকবার পরের স্লাইড থেকে তোমাকে দেখিয়ে দিই। দেখো এখানে লেখা হ্যাভ বা হ্যাজ, তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। এক্স্যাক্টলি আমি সেই শব্দটা লিখেছি এই সেন্টেন্সের ক্ষেত্রে। মনে করো আমি কোনো কাজ করেছি, তাহলে এখানে আমি আই নিলাম। আই এর সাথে ডেফিনেটলি হ্যাজ হবে না, হ্যাভ হবে।
আমি কোনো কাজ করেছি, তাহলে করা ইংরাজি কি? ডু। তাহলে হ্যাবের পর এই যে হেল্পিং ভার্ব, তারপরে ডু এর কত নম্বর ফর্ম আমার এখানে লিখতে হবে? 3 নম্বর ফর্ম। তাহলে ডু এর 3 নম্বর ফর্ম কি? ডান। তাহলে এই ভি3 এর জায়গায় আমি লিখলাম হচ্ছে ডান। এইখানে আই হ্যাভ ডান দিস, আমি কাজটা করেছি। হ্যাভের মানে হচ্ছে আছে, কিন্তু এই সেন্টেন্সে হ্যাভ শব্দটা নিজের অর্থ আছে এটা কি প্রকাশ করছে? ডেফিনেটলি প্রকাশ করছে না। যদি প্রকাশ না করে, যদি এটা হ্যাভ শব্দটা নিজের অর্থ প্রকাশ না করে, তাহলে এটা হেল্পিং ভার্ব। কিন্তু আমি কাজ করেছি, এই করা শব্দটা কি প্রকাশ করছে? ডান শব্দটা। তাহলে এই ডান শব্দটা আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি এবং মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এবার একটু ভালো করে ভেবে দেখো, মেইন ভার্ব মানে কি? যে ভার্ব বা যে করার অর্থটা আমি চাইছি। এখানে আমি কি অর্থ চেয়েছিলাম? করা। এবার করার পরিবর্তে আমি যদি পাওয়া অর্থ প্রকাশ করতে চাই, কি অর্থ? পাওয়া। সেক্ষেত্রে পাওয়ার শেট, 1 মিনিট আমায় একটু এক্সকিউজ করো। হ্যাঁ, তো দেখো, আমাকে আরেকবার একটু তোমাদের বদার করতে হবে, আমি স্লাইডটা থেকে মিস করে গিয়েছিলাম। তো মনে করো এখানে হ্যাভ আছে বা হ্যাজ আছে, তারপরে আমি ভি3 ফর্ম ব্যবহার করছি। প্রথমে কি মানে চেয়েছিলাম? করা। করার জন্য এখানে ডু, ডু এর কত নম্বর ফর্ম? 3 নম্বর, ডান লিখেছিলাম। কিন্তু পরের সেন্টেন্সে আমি করা অর্থটা প্রকাশ করতে চাইছি না। কি অর্থ প্রকাশ করতে চাইছি? পাওয়া অর্থ প্রকাশ করতে চাইছি। তাহলে এবার কি আর ডান লিখবো, না হ্যাভ আর হ্যাজের পরে গেট লিখবো? গেট লিখবো, কিন্তু গেট লিখবো না গেটের 3 নম্বর ফর্ম লিখবো? 3 নম্বর ফর্ম, তাহলে গট হবে। স্যার গট তো 2 নম্বর ফর্মও হতে পারে, কিন্তু লক্ষ্য করো তার আগে কি রয়েছে? হ্যাভ বা হ্যাজ, মানে হেল্পিং ভার্ব রয়েছে। এটা তোমাকে বুঝতে হবে। যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে এই গড বলতে আমি ডান দিকের গডটা লিখেছি, বাম দিকের গডটা নয়। এইবার ধরো আমি প্রথম বাক্যে চেয়েছিলাম করা অর্থ, দ্বিতীয় বাক্যে চেয়েছিলাম পাওয়া অর্থ, তৃতীয় বাক্যে আমি পাওয়া নয় বরং ওঠা অর্থ চাইছি। কি অর্থ চাইছি? সে ঘুম থেকে উঠেছে বা কোনো কিছু উঠেছে, এটা যদি বলতে চাই তাহলে আমি অ্যারাইজ লিখব। কিন্তু অ্যারাইজ লিখবো না অ্যারাইজের 3 নম্বর ফর্ম লিখবো? 3 নম্বর ফর্ম লিখবো। তাহলে সেক্ষেত্রে হ্যাবের পর কি হবে? অ্যারাইজেন হবে। মনে করো আমি অ্যারাইজেনও চাইছি না, আমি কিছু তৈরি করেছি এই অর্থটা প্রকাশ করতে চাইছি। কোনো কিছু তৈরি করেছি এই অর্থটা প্রকাশ করতে চাইছি। তাহলে তার ইংরাজি কি? প্রকাশ করা ইংরাজি মেক, সরি তৈরি করা ইংরাজি মেক। তাহলে এখানে আমি মেক লিখবো, হ্যাজ মেক বা হ্যাভ মেক, কিন্তু লিখতে পারবো না, কারণ হ্যাভ বা হ্যাজের পর আমরা কি দেখেছি? যে ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে আমায় যদি মেক লিখতে হয়, মেকের 3 নম্বর ফর্ম লিখতে হবে। কি লিখতে হবে? মেড লিখতে হবে। এইবার লক্ষ্য করো পরের শব্দটা কি রয়েছে? হ্যাভ। আমি যদি পাওয়া অর্থ বোঝাতে চাই, কোনো কিছু পেয়েছে বা আছে এই অর্থ বোঝাতে চাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে যখন করা অর্থ বোঝাচ্ছি তখন আমি ডু এর থার্ড ফর্ম লিখছি। যখন আমি হ্যাভের অর্থ প্রকাশ করতে চাইছি তখন সেইটার ইংরাজি এখানে হ্যাভ লিখব ভি3 এর জায়গায়। কিন্তু হ্যাভ কি লিখতে পারবো, নাকি হ্যাবের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে? ডেফিনেটলি হ্যাবের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে তোমার কি হচ্ছে? হ্যাড চলে আসছে। তোমার হেল্পিং ভার্ব হিসেবে কি আসছে? তোমার হ্যাভ বা হ্যাজ চলে আসছে। তোমার এই হ্যাভ শব্দটা কোনো মানে প্রকাশ করছে না, কিন্তু এই হ্যাড শব্দটা কিছু না কিছু মানে প্রকাশ করছে। আসলে এখানে কি অর্থ প্রকাশ করছে সেটা আমরা যখন হ্যাবের বিভিন্ন মানেগুলো পড়ব, অর্থাৎ হ্যাবের একটা মানে খাওয়াও হয়, সেটাও কিন্তু প্রকাশ করতে পারে। তার মানে কোনো ক্ষেত্রে যদি তোমার হ্যাভ হ্যাড লেখা থাকে, কি লেখা থাকে? হ্যাভ হ্যাড, তুমি বুঝবে যে ওটা ভার্বের থার্ড ফর্ম। তুমি লক্ষ্য করো যখন এখানে লেখা থাকবে দুটো শব্দ, এক হচ্ছে হ্যাভ গট আর একটা হচ্ছে তোমার হ্যাভ হ্যাড, তুমি কি বুঝবে? তোমার এখানে হ্যাবের পর এই হ্যাভ হোক বা এই হ্যাভ হোক, তারপর ভার্বের থার্ড ফর্ম দরকার। তুমি যখন গেটের থার্ড ফর্ম করতে চাইছো তুমি তখন হ্যাবের পর গট করছো।
আর তুমি যখন হ্যাবের থার্ড ফর্ম অর্থাৎ এই মানেটা প্রকাশ করতে চাইছো, তখন তুমি হ্যাভ বা হ্যাজ এর থার্ড ফর্ম কি ব্যবহার করছো? হ্যাড ব্যবহার করছো। এইটা বুঝেছো কিনা আমাকে বলো। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আই হ্যাভ হ্যাড থাকে, কি থাকে? আই হ্যাভ হ্যাড। এবার এটা দেখো, আই এর জায়গায় যদি হি থাকে তাহলে হ্যাজ হ্যাড হয়ে যাবে। এখানে আই এর জায়গায় যদি হি থাকে তাহলে হ্যাজার্ড হয়ে যাবে। আচ্ছা, পল্টন বুঝতে পেরেছে। তার মানে আমরা যে হ্যাবের পর হ্যাড লিখি সেটা কিছুই না, সেটা হচ্ছে আমরা যেমন কোনো অর্থ প্রকাশ করার জন্য ডান লিখি, এখানে হ্যাভ এটা হেল্পিং ভার্ব, মানে এর কোনো অর্থ নেই। কেন তাহলে ব্যবহার করছেন স্যার? কারণ আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন করতে চাইবো তখন প্রথম আমায় হ্যাভ বা হ্যাজ দিয়েই নিতে হবে, এরপর আমায় মেইন ভার্ব দিতে হবে। এবার মেইন ভার্ব আমি ডুও ব্যবহার করতে পারি, তাহলে ডু ব্যবহার করলে ডু এর থার্ড ফর্ম ডান ব্যবহার করব। আবার হ্যাভ বা হ্যাজের পর আমি ভার্ব হিসেবে মেককেও ব্যবহার করতে পারি, কিন্তু মেকের থার্ড ফর্ম মেড ব্যবহার করব। আবার একই রকমভাবে আমি হ্যাভ বা হ্যাজের পর এই যে হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ ব্যবহার করলাম, তারপরে আছে, পাওয়া, খাওয়া এরকম কোনো একটা অর্থে হ্যাভ বা হ্যাজের ব্যবহার করতে পারি থার্ড ফর্ম। তাহলে হ্যাভ বা হ্যাজের থার্ড ফর্ম কি? হ্যাড। তাহলে এক্ষেত্রে প্রথম হ্যাভ বা হ্যাজ এটা কিন্তু হেল্পিং ভার্বকে ডিনোট করে, আর সেকেন্ড হ্যাডটা তোমার মেইন ভার্বকে ডিনোট করে। আমি পুরোটা প্রথম থেকে যেটুকুনি পড়ালাম একবার বলে দিচ্ছি, 2 মিনিটে বলে দিয়ে আমরা আজকের প্রথম টেন্সে ঢুকবো। আমরা অনেকেই ভেবে নিয়েছিলাম আমরা টেন্স পড়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে টেন্সের ভূমিকা। তুমি যদি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার না থাকে, ওই সারা জীবনে তোমার ইংরাজি কিন্তু হবে না। আর আমাদের বেসিক জায়গাগুলো আমরা না পড়ে আমরা অ্যাডভান্স লেভেল নিয়ে চর্চা করি। আমরা অনেকেই প্রথমেই এরর কারেকশন করি। সবার আগে নিজেকে তো একটা এরর ফ্রি সেন্টেন্স লেখা চাই। আদারওয়াইজ তুমি অন্যের এরর ইন দ্য সেন্স যে কোশ্চেন সেটার, তার এরর তুমি কি করে ধরবে? তার জন্য তোমাকে 100টা রুল মুখস্থ করতে হবে। নাউনের খাতায় স্যার লিখিয়ে দিলেন 30টা রুল, আরেকজন স্যার 50টা রুল, তাহলে স্যার 50টা রুল যে লিখিয়েছে সে অনেক বেশি জানে। কিন্তু একটা জিনিস বোঝো, এই যে রুল টুল প্রত্যেকটার পেছনেই কিছু না কিছু কনসেপশন আছে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু এমন নিয়ম আছে যেগুলো কনভেনশন, তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? কারণ গ্রামারের ডেফিনিশনই হচ্ছে গ্রামার ইজ নাথিং বাট সেট অফ রুলস। বাট একটা রুলের সাথে আরেকটা রুলের একটা লিঙ্ক আপ আছে, এই লিঙ্কটাকেই বলা হয় হচ্ছে তোমার এক একটা অ্যাসপেক্ট, বা তুমি সেটা বুঝতে পারছো কি না। তো চলো এটাকেই আমরা কনসেপচুয়ালি করার চেষ্টা করব। আমরা প্রথম পড়েছিলাম ফার্স্ট স্লাইডে যে টেন্স বলতে দুটো জিনিস বোঝায়। এক হচ্ছে টাইম, টাইমকে আমরা কেবল 3টে ভাগে ভাগ করতে পারি, কিন্তু এমন অনেক সেন্টেন্স দেখতে পারি যার মধ্যে কোনো টাইমের ডিফারেন্স নেই। হয়তো দেখা গেল আমি খাই, আমি খাচ্ছি, খেয়েছি, 3টেই প্রেজেন্ট টেন্স, কিন্তু তাদের মধ্যে বলার আঙ্গিক বা ভঙ্গিতে পার্থক্য আছে। সুতরাং তাদের এই পার্থক্যকেই বলা হয় হচ্ছে স্টাইল। স্টাইল অনুযায়ী আমরা 4টে ভাগ পাই, অর্থাৎ মোড অফ হ্যাপেনিং ইনডেফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। বর্তমানের কোনো ঘটনা এই 4 রকমভাবে ঘটতে পারে, অতীতের কোনো ঘটনা এই 4 রকমভাবে ঘটতে পারে, ভবিষ্যতের কোনো ঘটনা এই 4 রকমভাবে ঘটতে পারে। তাহলে আমরা টোটাল 12টা টেন্স পেলাম। পরের সেন্টেন্সে আমরা কি পেয়েছিলাম? পরের স্লাইডে আমরা পেয়েছিলাম দ্য ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড মেইন ভার্ব। আমি দুটো সেন্টেন্স বলেছিলাম, আই অ্যাম গোয়িং টু স্কুল আর আই অ্যাম এ বয়। প্রথম বাক্যের মানে আমি হই একটি ছেলে, অ্যাম এর মানে প্রকাশ করছে। যখন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ নিজের অর্থ তুমি সেন্টেন্স থেকে খুঁজে পাবে, দেন অনলি ইট ইজ মেইন ভার্ব। এগুলোর আলাদা আলাদা নাম আছে, লিঙ্কিং ভার্ব বলে, কোনোটাকে ভার্ব অফ পজিশন, আমি সেই জটিলতার মধ্যে যাচ্ছি না। আর যদি কোনো সেন্টেন্সে সেই শব্দটা নিজের অর্থ প্রকাশ না করে, ডিরেক্টলি তাকে বলে দেবে হচ্ছে ডিরেক্টলি তাকে বলে দেবে হচ্ছে হেল্পিং ভার্ব। অর্থ প্রকাশ করলে মেইন ভার্ব, অর্থ প্রকাশ না করলে মেইন ভার্ব। আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে, হ্যাভের মানে পাচ্ছি, তাহলে মেইন ভার্ব। আই হ্যাভ ডান দিস, আমি করেছি, আছে, আছের কোনো অর্থ পাচ্ছি না, তাই জন্য ওটা হেল্পিং ভার্ব। থার্ড পয়েন্টে আমরা কি শিখলাম? থার্ড পয়েন্টে আমরা শিখলাম হচ্ছে কতগুলো শব্দ আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের 3খানা ফর্ম আমরা এক এক করে শিখে নিলাম। তার মধ্যে আমরা কি কি পাচ্ছি? V1, V2, V3 which is nothing but present, past, past participle। আমরা কি বললাম? যখন পাস্ট পার্টিসিপল ফর্ম আর
প্রেজেন্ট পাস্ট ফর্মের মধ্যে অনেক মিল আছে। এমনকি এরকমও তোমরা দেখবে যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেল তিনটেই এক হচ্ছে, যেমন কাস্ট কাস্ট কাস্ট, পুট পুট পুট। পুট 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 দিয়ে কোনো সময় পরীক্ষায় দেবে না, কারণ ছেলেরা ওটা জানে। কিন্তু যেটা দিয়ে মাঝে মাঝেই পরীক্ষায় প্রশ্ন দেয় সেটা হচ্ছে ব্রডকাস্ট। তো ছেলেরা ওই হ্যাবের পর ব্রডকাস্টেড করে আসে। মাথায় রাখবে, কাস্ট বা ব্রডকাস্ট বা টেলিকাস্ট, ওটার V1 V2 V3 তিনটে ফর্মই এক, অর্থাৎ ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট। তাহলে স্যার পার্থক্য কি করে বুঝবো? যদি হ্যাভ ব্রডকাস্ট লেখা থাকে তাহলে তুমি বুঝবে হচ্ছে ওটা V2 ফর্ম, আর যদি লেখা থাকে হচ্ছে শুধু ব্রডকাস্ট, সরি, যদি লেখা থাকে হচ্ছে হ্যাভ ব্রডকাস্ট তাহলে বুঝবে ওটা V3 ফর্ম। যদি লেখা থাকে হচ্ছে যে ব্রডকাস্ট শুধু, তার আগে কোনো হ্যাভ অ্যামিজার নেই, তাহলে বুঝবে ওটা V2 বা V1। এবার V1 আর V2-র মধ্যে পার্থক্য কি সেটা তোমার সেন্স দিয়ে বোঝা যাবে, অনেক ক্ষেত্রে গ্রামার দিয়েও বোঝা যাবে। যদি কোনো ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে এস যুক্ত হবে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হবে না। ধরো লেখা থাকলো হি ব্রডকাস্ট, তাহলে তুমি বুঝে নেবে ওটা পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ V2। আর যদি হি এর পর ব্রডকাস্ট অর্থাৎ এস যুক্ত থাকে, তুমি ডিরেক্টলি বলতে পারবে ওটা হচ্ছে V1 ফর্ম। তাহলে আমি যেটা বলেছিলাম দুটোর মধ্যে পার্থক্য কি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর আগে অলওয়েজ কোনো একটা হেল্পিং ভার্ব বসবে। হেল্পিং ভার্ব না বলে আমরা কি বলবো, একটা অর্থহীন মানে যার কোনো অর্থ নেই সেরকম একটা ভার্ব বসবে। যদি না বসে তাহলে হচ্ছে সেটা মেইন ভার্ব, সরি, তাহলে সেটা হচ্ছে V1 বা V2। এগুলো কোনগুলোর ক্ষেত্রে সমস্যা করবে, বিশেষত এই সেকেন্ড ফর্ম আর সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম যাদের এক, যেমন মেড মেড বা হ্যাড হ্যাড, এই শব্দগুলোর ক্ষেত্রে। হ্যাড হ্যাড কোন ক্ষেত্রে যেতে পারে সেটাও তোমরা শিখবে যখন আমরা পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। তো চলো এরপর আমরা আজকে চলে যাব একদম বেসিক মানে প্রেজেন্ট টেন্সে, এবং প্রেজেন্টের যেটাকে ইনডেফিনিট কথাটা বা সিম্পল প্রেজেন্ট টেন্স সেটাই আমরা ব্যবহার করব। কি লেখা আছে, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস এস বা ইএস, অর্থাৎ এই সেন্টেন্সে তুমি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করবে। ফার্স্ট ফর্ম মানে তুমি বুঝে গেছো এখন, অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার করবে। আর যখনই তুমি বুঝছো যে এই শব্দগুলো ব্যবহার করবে, এগুলোর সাথে কোনো হেল্পিং ভার্ব কি আসবে? ডেফিনেটলি না। আমি বলে দিয়েছি কোন শব্দগুলোর সাথে হেল্পিং ভার্ব আসে, এই শব্দগুলোর সাথে তোমার হেল্পিং ভার্ব বসে, এই শব্দগুলোর সাথে হেল্পিং ভার্ব বসে না, মানে ডিরেক্টলি এই শব্দগুলো বসলে। আচ্ছা, তাহলে এর সাথে তোমার কি বসতে পারে, তোমার এস বা ইএস বসতে পারে। সেটা কোন ক্ষেত্রে বসে আমি একটু পরে বলবো। আর মাথায় রাখবে, টু ফর্ম আ সেন্টেন্স হোয়াট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট ইজ আ সাবজেক্ট অ্যালং উইথ আ ভার্ব। একটা সেন্টেন্স হতে গেলে ন্যূনতম একটা সাবজেক্ট আর একটা ভার্ব দরকার হয়। উইদাউট হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব আ সেন্টেন্স ক্যানট বি কমপ্লিটেড। আপাতত এটুকুনি জানো, কারণ এরকমও দেখবে শুধু ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হচ্ছে। বা আমরা অনেক সময় পোয়েটিক লাইসেন্স বলে একটা ফিগার অফ স্পিচ আছে, আমরা উইদাউট ভার্বও সেন্টেন্স লিখে ফেলি। কিন্তু যেমন ধরো এরকম বললাম, সে সব কিছু নিতে ভুলে যায়, বা সে চিঠি পোস্ট করতে ভুলে যায়, অথবা সে পেন নিতে ভুলে যায়, সো অলসো উইথ লেটার্স, মানে পেনে চিঠির ক্ষেত্রেও তাই হয়। তো এগুলো একটু অর্নামেন্টাল সেন্টেন্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে একদম গ্রামার অনুযায়ী চলতে হবে। তো দেখে নিই, আমরা আপাতত জানবো যে একটা সেন্টেন্স ফর্ম করতে গেলে তোমার বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে একটা সাবজেক্ট, আরেকটা হচ্ছে তোমার ভার্ব। একটা সাবজেক্ট আরেকটা ভার্ব, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। এরপর তোমার অবজেক্ট বা আদার্স এগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বেসিক বা ফান্ডামেন্টাল কি, ইউ নিড আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, যদি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখো সেক্ষেত্রে সাবজেক্টের দরকার হয় না, যেমন আমরা বলি কাম ইন, গেট আউট। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আন্ডারস্টুড সাবজেক্ট তোমার ইউ হয়ে থাকে, সুতরাং সেটা আর মেনশন করার দরকার হয় না। তো আমি পুরোটাই কেন বলে দিচ্ছি, আমি পুরোটাই বলে দিচ্ছি কারণ না হলে যারা একটু অ্যাডভান্স লেভেলের আছে তারা প্রশ্ন করবে, স্যার ইয়ে ভি তো হোতা হে, স্যার উইদাউট সাবজেক্ট তো হয়। তো সব কিছু হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা ধরে নেব, যেহেতু বেসিক জায়গা পড়াচ্ছি, যে একটা সেন্টেন্স হতে গেলে তার ফান্ডামেন্টাল বা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। এই দুটো হচ্ছে আমার বেসিক রিকোয়ারমেন্ট। তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স তুমি ব্যবহার করবে, তো তখন তোমার কি ব্যবহার করতে হবে, সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে এই শব্দগুলো তোমাকে ব্যবহার করতে হবে। কোনো কোনো সময় তার সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এস বা ইএস কার সাথে যোগ করবে, সাবজেক্ট যদি থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি? মাথায় রাখবে, যারা স্পিকার সে নিজেকে কি বলে ডাকবে? আমি, আই। লিসেনার তাকে কি বলে ডাকবে? স্পিকার, ইউ। এই আই ইউ বাদে যারা পড়ে থাকবে, যাদের নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ টকিং অ্যাবাউট যাদেরকে নিয়ে বলা হচ্ছে, তারা হচ্ছে তোমার থার্ড পার্সন। তার মধ্যে তোমার হি, শি, রাম, শ্যাম এগুলো পড়ে যাবে। কিন্তু দেখো, এই থার্ড পার্সন এটাকে আবার দুটো নাম্বারে ভাগ করা যায়, সিঙ্গুলার, প্লুরাল। যদি দেখো আমি, তুমি বা আমরা, তোমরা এর বাদে যে কোনো কিছু আছে, সেটা পেন, খাতা, বই, লাইট, তারা, সে, রাম, শ্যাম, যদু, মধু যে কেউ হতে পারে, তারা সবাই থার্ড পার্সন। কিন্তু তারা যদি সংখ্যায় এক হয় তাহলে আমি বলবো সিঙ্গুলার নাম্বার, আর তারা যদি সংখ্যায় একের বেশি হয় তাহলে আমরা বলবো প্লুরাল নাম্বার। তাহলে নিয়ম কি? এটা খুব বোকা বোকা নিয়ম, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন আমি আই এর পর আমি প্রেজেন্ট সিম্পল ফর্মে লিখছি, সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ স্টাইল হচ্ছে সিম্পল, টাইম হচ্ছে প্রেজেন্ট, এরকম প্যাটার্নে যদি লিখি তাহলে সাবজেক্টের পর আমি ধরো গো লিখতে চাইছি, তার কোন ফর্ম লিখতে হবে? ফার্স্ট ফর্ম। তাহলে গো এর ফার্স্ট ফর্ম কি? গো এর ফার্স্ট ফর্ম আমরা দেখে নিই, গো নেই, ধরো আমি ডু লিখতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখবো আই ডু সামথিং, কিছু একটা থাকলো, আই ডু। কিন্তু এখানেই যদি আমি থার্ড পার্সন হিসেবে হি, শি, রাম অথবা শ্যাম ব্যবহার করি তাহলে আমায় ডাজ লিখতে হবে। স্যার এটা তো নিয়ম, এটাকে কেন আপনি বোকা বোকা নিয়ম বলছেন? ভাববে এই যে ডু ডাজের ব্যাপারগুলো না, এগুলো শুধু আমরাই করি, বিদেশিরা এই সমস্ত নিয়ম একেবারে প্রকাশ করে না। তারা ওইভাবেই পড়ে যে আই এর সাথে ডু হয়, হি এর সাথে ডাজ হয়, মানে ওই থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এগুলো ওদের কাছে ম্যাটার করে না। একটু ভালো করে ভেবে দেখো, এই জিনিসটা কিন্তু আমরা নিজেরাও করি। মনে করো কোনো একজন বিদেশি, সে বাংলা শিখছে, সে কিভাবে শিখবে? তাহলে আমি যাই, সে যায়। এবার মনে করো কোনো ইংরেজকে তুমি বাংলা শেখাচ্ছ, তুমি কিভাবে শেখাবে? যদি সাবজেক্ট উত্তম পুরুষ হয় তাহলে ক্রিয়াপদের সাথে ই যুক্ত হবে। সাবজেক্ট যদি সে হয় তাহলে ক্রিয়াপদের সাথে অন্তস্থ যুক্ত হবে। এখানে যদি সাবজেক্ট দ্বিতীয় পুরুষ হয়, মানে তুমি হয়, তাহলে তুমির সাথে কি হবে? যাও। তাহলে যে ইংরেজ, সে যদি বাংলা শেখে, সে কি শিখবে? সে শিখবে হচ্ছে ভার্বের সাথে সেকেন্ড পার্সন হলে ও যুক্ত হবে। এই যে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সব নিয়ম তৈরি করে নিয়েছি না, এগুলো কোনো নিয়ম না, এগুলো বলার ক্ষেত্রে কথ্য ভাষায় ওদের চলেই এসছে। আমরা কখনো বলবো আমি যাও, সে খাই, এটা কখনোই হবে না। অর্থাৎ ওদের ক্ষেত্রেও যেটা হয় আমাদের ক্ষেত্রেও সেই নিয়মটা আছে। তবে আমরা যেহেতু ইংরাজি সব কিছু নিয়ম মেনে চলি, মাথায় রাখবে যে যারা ইংরেজ, যাদের সেটা ল্যাঙ্গুয়েজ, তারা কিন্তু গ্রামারের অত ধার ধারে না, কিন্তু আমরা আরও বেশি গ্রামারটাকে নিয়ে তার অন্দি সন্ধি ভাবার চেষ্টা করি, এবং কম্পিটিটিভ এক্সামে তোমায় সেটা মানতেও হবে। বোঝা গেল? তো এইটার কথাই বলছি। ইনফ্যাক্ট এই যে গ্রামারের নিয়ম কিভাবে তৈরি হয়? নিয়ম তৈরি হয় হচ্ছে প্রচলন থেকে। আস্তে আস্তে একটা জিনিস যেটা কনভেনশন হয়ে যায়, পরবর্তীকালে ওটাই নিয়ম হয়ে যায়, অর্থাৎ গ্রামারে ওটাই নিয়ম করে দেয়া হয়। তো তোমরা তোমাদের সুবিধার জন্য এটা মনে করে রাখতে পারো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হয়, বাট এটা একদম খুব সাধারণ ব্যাপার যে হি এর পরে ডাজ হবে। তাহলে কোনো ইংরেজকেও তুমি বাংলা এইভাবে শেখাবে যে আমির পর জয় আকার থাকলে তার সাথে ই হবে, অন্তস্থ অ হবে না। অন্তস্থ অ কখন হবে? যখন তোমার থার্ড পার্সন থাকবে, এই অর্থে প্রকাশিত হবে। তো চলো আজকে আমরা এইবার টেন্সের বেসিক মানে ফার্স্ট পার্ট শুরু করি। প্রথম আমরা যে টেন্সটা নিয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কি নিয়েছি? প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। মনে রাখবে, আমি যদি বলি আমি খাই, ধরো বললাম আমি খাই বা আমি গাই, খাই লিখলাম, খেতে খুব ভালোবাসি। এই যে খাওয়ার সময়, এটা কিন্তু নির্দিষ্ট নয়। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কখন খাও, তো তুমি কিন্তু বলতে পারছো না যে আমি এই মুহূর্তে খাই। আসলে ইনডেফিনিট কেন? কারণ এই ঘটনাটা ডেফিনেটলি বলা যাচ্ছে না যে কোন সময় হ্যাপেন হচ্ছে। এই ইনডেফিনিট মোডের মধ্যে তিনখানা টাইম যুক্ত থাকে। কি কি? পাস্ট, প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ফিউচার।
তুমি যতই এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলো না কেন, তোমার প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে যে স্টাইল, মানে যে মোড অফ অ্যাকশনকে তুমি ব্যাখ্যা করতে চাইছো, যেটাকে আমরা ফার্স্ট স্লাইডে দেখিয়েছিলাম স্টাইল, সেইটা কিন্তু শুধু প্রেজেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা চুকিতকিত খেলতে খেলতে পাস্টেও চলে গেছে এবং চুকিতকিত খেলতে খেলতে ফিউচারেও চলে গেছে। কারণ কি, আমি যদি বলি আমি খাই, তার অর্থ কি? তার অর্থ, ধরো আমি বললাম আমি বিরিয়ানি খাই, তার অর্থ আমি আগেও বিরিয়ানি খেতাম, আমি এখনো বিরিয়ানি হয়তো খাচ্ছি, আমি ভবিষ্যতেও হয়তো বিরিয়ানি খাবো। ঠিক আছে, অর্থাৎ এটা আমার একটা স্টেট, মানে একটা অভ্যাস বোঝাচ্ছে, একটা রেগুলার বা ইরেগুলার কোনো একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। আর অ্যাক্টিভিটি কোনো সময় কি একটা নির্দিষ্ট সময় বা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকে? ধরো আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি মানে কি, আমি এই মুহূর্তে তোমাকে ভালোবাসছি নাকি, কিন্তু এটাকে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি, আই লাভ ইউ। সেক্ষেত্রে দেখো, তার মানে যদি তুমি বলতে চাও যে টাইমের দিক থেকে এটা প্রেজেন্ট, তার মানে তো স্যার আপনি এই মুহূর্তেই ভালোবাসেন, আগে বাসতেন না বা ভবিষ্যতে বাসবেন না, কেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকবে। আমি এই জন্যেই তোমাদের প্রথমে এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। এইটা হচ্ছে তোমার টাইমকে ডিনোট করছে, এটা স্টাইলকে ডিনোট করছে। কিন্তু স্টাইল, আমি বাক্যটাকে এমন স্টাইলে বললাম যে এটা শুধুমাত্র আর প্রেজেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেটা কিছুটা পাস্টেও যাচ্ছে, কিছুটা ফিউচারেও যাচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহার করব। এর আরেকটা নাম সিম্পল প্রেজেন্ট। ছোটবেলায় যেটা শিখতে অ ই আ যুক্ত থাকলে ওই সমস্ত বোকা বোকা নিয়ম ছেড়ে দাও, তোমাকে যেভাবে বুঝতে হবে ইংরাজিটাকে ইংরাজির মতো করেই পড়ো। তাহলে দেখি এদের ফর্ম কি কি রয়েছে। আচ্ছা, এটুকুনি কি বুঝতে পারলে? ধরো আমি বললাম, আমি আরেকটা উদাহরণ দিই, যে আমি পড়াই, আমি ইংরাজি পড়াই। খুব ভালো লাগবে যদি তোমরা আমার সাথে একটু কমিউনিকেট করো, যে 14 জন মতো আছো অনলাইনে, যে পড়া বুঝতে পারছো কিনা। আমি অন্ততপক্ষে যারা একটু সমস্যাকীর্ণ স্টুডেন্ট তাদের কথা ভেবেই পড়াচ্ছি, না হলে আমার এটা পড়াতে 15-20 মিনিটের বেশি লাগতো না, যেটা অলরেডি আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে। একটু তোমাদের কমেন্টগুলো দেখতে পেলেও আমি উজ্জীবিত হতাম আর কি। পড়ানো তো কন্টিনিউ করবই। একটু তোমাদের কমেন্টগুলো দেখে নিচ্ছি। আমি কিন্তু পড়াতে পড়াতে অ্যাড বা কিছু এখনো বলিনি। স্যার হি হ্যাজ হ্যাড এর বেঙ্গলি মিনিং কি হবে? আমরা পারফেক্ট টেন্সে আসবো। দেবাশিস তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন। আগে আমরা প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্টটা ব্যবহার করি। খুব সুন্দর স্যার, জি হ্যাঁ স্যার, দারুণ স্যার, হি হ্যাজ হ্যাড এর বেঙ্গলি বলে দিলাম, বুঝতে পারলাম। ওকে, চলো এবার আমরা সিম্পল প্রেজেন্ট। ধরো আমি বললাম আমি ইংরাজি পড়াই। তোমরা অনেকেই জানো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। বাট ইফ আই আস্ক ইউ, এই যে পড়াই, এটা কি শুধু প্রেজেন্টের মধ্যে সীমাবদ্ধ আছে, নাকি এটা এমন একটা স্টাইলে প্রকাশিত হচ্ছে যে আমি এর আগেও 9 বছর পড়িয়েছি এবং ভবিষ্যতেও হয়তো ইংরাজি পড়াবো? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে আমরা তাকেই বুঝি যার মধ্যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার একই সরল রেখায় চলে আসে। বোঝা গেল? অর্থাৎ যার মধ্যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটে বিন্দুকে একটা রেখা দিয়ে যুক্ত করা হয়, তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি বলা হয় স্যার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো চলো এবার এগুলোর প্যাটার্নগুলো আমরা দেখে নেব। মাথায় রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। স্যার লিখবো নতুন করে? না, দেখো আগের স্লাইডে এটা তোমাদের দেখিয়ে দেয়া হয়েছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ডেফিনেটলি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। কোনো কোনো ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস। ফার্স্ট ফর্ম মানে কি সেটাও আবার তার আগের স্লাইডে দেখিয়ে দিয়েছি যে স্যার এই শব্দগুলো ব্যবহার করব, যদি হিসি ইট থাকে তাহলে ওই শব্দগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তো চলে আসি আজকের স্লাইডে। এখান থেকে মূলত টেন্স পড়ানো শুরু হলো, যেখান থেকে সবাই পড়ায়। এতক্ষণ আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে তোমাদের
টেন্স কি সেটা বোঝানো। এইবার আমরা চ্যাপ্টারে ঢুকছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। এবার সেন্টেন্স অনেক ধরনের হতে পারে। আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? সদর্থক বাক্য, অর্থাৎ যেখানে কোনো নেগেটিভ অ্যাপ্রোচ থাকবে না। নেগেটিভ অ্যাপ্রোচ মানে কি? আপাতত আমি সেন্টেন্সের ডেফিনিশন বা ক্ল্যারিফিকেশনে যাব না। ইন এ নাটশেল যদি বলতে হয়, বলবো নো নেগেটিভ ইজ অ্যাফার্মেটিভ। অর্থাৎ যে সেন্টেন্সে না, করব না, খাবো না, এই না শব্দটা, নো নট অ্যাবসেন্ট থাকবে, তাকে আমি বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি বলবো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করব না। প্রেজেন্ট ইনডেফিনিটে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করব না, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। একটা জিনিস বুঝে নাও, স্যার আপনি যে হেল্পিং ভার্ব ব্যবহার করবেন না সেটা তো আপনি আগের স্লাইডেই বলে দিলেন। কোন স্লাইডে? যে আগের যে স্লাইডটা আপনি পড়ালেন সেখানে ডিরেক্টলি লেখা ছিল, আপনি বলেও ছিলেন যখন আমি টেন্সের থার্ড ফর্মগুলো ব্যবহার করব, শুধু তার সঙ্গেই আমি হেল্পিং ভার্ব ব্যবহার করব। অর্থাৎ এই শব্দগুলোর সাথেই আমি হেল্পিং ভার্ব ব্যবহার করব, এগুলোর সাথে কোনো সময় আমি হেল্পিং ভার্ব ব্যবহার করব না। বোঝা গেল? তাহলে আপনি এটা আবার নতুন করে কেন আমাদের লেখাচ্ছেন যে নো, মানে অ্যাফারমেটিভের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব থাকে না? আমি যে কোনো হেল্পিং ভার্বের কথা বলেছিলাম, তো সেটা কিন্তু অ্যাফারমেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো রকম নেগেটিভ কিছু নেই সেটার ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্স, ধরো আমি খাই, এটা বোঝানোর জন্য তুমি বলবে আই ইট, কিন্তু আমি খাই না, সেটা কি বলবে? আই ইট নট। নাকি তোমাকে একটা হেল্পিং ভার্ব বা ডু ভার্বের সাহায্য নিতে হবে? ইন দ্যাট কেস সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ বাক্য লেখার জন্য তোমাকে ডু বা ডাজের হেল্প নিতে হবে। আমি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেব। প্রথম যেটা রয়েছে সেটা পজিটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? কোনো হেল্পিং ভার্ব থাকবে না, তাহলে সাবজেক্টের পর ডিরেক্টলি ভার্ব চলে আসবে। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতেও পারে, নাও হতে পারে, তারপরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমি ধরো সাবজেক্ট লিখলাম আই আর ভার্ব হিসেবে লিখলাম গো, ঠিক আছে, আমার কমপ্লিট হয়ে গেল সেন্টেন্স। এইবার চলে আসি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন তোমাকে কিন্তু সাবজেক্টের পর ডু বা ডাস নট ব্যবহার করতে হবে। অর্থাৎ এই নট শব্দটা একা আসতে পারে না। কি বললাম? এই নট শব্দটা একা আসতে পারে না। অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার জন্য, তার নেগেশন করার জন্য তোমাকে ডু ভার্বের সাহায্য নিতে হবে। সাবজেক্ট আই ইউ থাকলে তুমি ডু ব্যবহার করবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ ব্যবহার করবে, এবং তারপরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করবে? ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করবে। তারপরে অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এখানে তুমি বলেছিলে কি আই গো, কিন্তু এক্ষেত্রে তুমি সেই আইটাই রাখছো, ভার্বের জায়গায় গোই রাখছো, কিন্তু তুমি একটা নট শব্দ বসাতে চাইছো। সেক্ষেত্রে তোমাকে ডাজ নয়, বরঞ্চ ডু নট গো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এইবার যদি ইন্টারোগেটিভ, মানে তুমি কাউকে প্রশ্ন করতে চাও, তখন তোমার ফরমেশন কি হবে? তখন তো তুমি বলবে না গোয়াই, গোয়াই তো কখনো বলতে পারবে না। তোমায় কি বলতে হবে? তোমাকে সবার আগে এই ডাস বা ডু শব্দটাকে আগে নিয়ে যেতে হবে, আর নট শব্দটাকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে। তোমরা এই দুটো জিনিস আপাতত না বুঝে তোমরা এই প্যাটার্নটার উপর ফলো করো, কারণ এটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমাদের সেন্টেন্সের স্ট্রাকচার এবং ক্লাসিফিকেশন ক্লিয়ার থাকবে। এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, দিস ইজ দ্য সাব ক্যাটাগরি অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, দিস ইজ দ্য সাব ক্যাটাগরি অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ইন্টারোগেটিভ, এটা আরেকটা নতুন প্যাটার্ন। ইম্প্যারেটিভ সেন্টেন্স পাবে, এক্সক্লামেটরি পাবে। তো প্রত্যেকটাই আস্তে আস্তে আমরা আলোচনা করব। যেহেতু সময় সংক্ষিপ্ত আর আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি, আমি চেষ্টা করছি যে সেন্টেন্সগুলো আমরা বেশি ব্যবহার করি, অর্থাৎ অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, সেটা নিয়েই আলোচনা করার জন্য। সাবজেক্টের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। স্যার সেটা তো বুঝলাম, কিন্তু কোন ক্ষেত্রে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব? পরিস্থিতি কি এলে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব? আমি কতগুলো তোমাদের
ঘটনা বলে দিচ্ছি, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, খাই, যায়, এ, ই এগুলো যুক্ত থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স, এগুলো ভেবে লাভ নেই, কারণ এগুলো আরো বিতর্ক বাড়ায়। কারণ কোনো সেন্টেন্সে যদি ওরকম একটা কন্টিনিউয়াসের শেষকেও তুমি প্রলম্বিত করে ই করতে পারো, সে খাচ্ছিল, তুমি বললে খাচ্ছিল, ও ও স্যার লাস্টে তো ও আছে, তাহলে ওটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট না? সরাসরি বুঝবে যদি রেগুলার অ্যাকশন বা ইরেগুলার অ্যাকশন বোঝায়। রেগুলার অ্যাকশন মানে কি? যে জিনিসটা তুমি নিয়মিত করছো। যেমন ধরো আমি বললাম আমি পড়াই, তাহলে এই কাজটা আমি নিয়মিত করছি। এবার কিছু স্টুডেন্টের মনে হয় স্যার যদি তো এখন লকডাউন আছে, লকডাউনের সময় তো আপনি পড়াচ্ছেন না, লকডাউনের সময় পড়াচ্ছেন না, তাহলে তো ওটা ইরেগুলার অ্যাকশন হয়ে যাচ্ছে। তাহলে ইরেগুলার অ্যাকশনের ক্ষেত্রে কি আপনার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না? ডেফিনেটলি হবে। রেগুলার অ্যাকশন হোক বা ইরেগুলার অ্যাকশন, মানে এরকম হতে পারে, মনে করো এটা হচ্ছে তোমার মোড অফ অ্যাকশন, সেটা তুমি একদিন অন্তর অন্তর করছো অথবা দুদিন অন্তর অন্তর করছো, সেটা রেগুলার। কিন্তু দেখা গেল তুমি 3 দিন করলে, আবার কিছুটা ছেদ দিয়ে আবার একদিন করলে, আবার কিছুদিন পর করলে, অর্থাৎ তোমার কাজের মধ্যে রেগুলারিটি নেই, কিন্তু কাজটা তুমি এমনভাবে করছো যাতে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যুক্ত হয়ে যাচ্ছে। যেমন আমি পড়াই, এখন লকডাউনের জন্য আমি অফলাইন ব্যাচ করাতে পারছি না, মাঝখানে 1.5 মাসের ব্যবধান, তার মানে এটা নয় যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে কন্টিনিউয়াসে চলে গেলাম অ্যাকশনের ক্ষেত্রে, মাঝখানে গ্যাপ থাকতে পারে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার কি, অ্যাকশন রেগুলার হোক বা ইরেগুলার হোক, অ্যাকশনটাকে রিপিটেডলি হতে হবে, বারবার হতে হবে, এবং তার মধ্যে এই ধারণাটা যেন ক্লিয়ার থাকে যে ভবিষ্যতেও ঘটনাটা ঘটবে এবং এই ঘটনাটা শুরু হয়েছিল অনেক আগে থেকে বা কিছুটা আগে থেকেও, এর মধ্যে একটা রেগুলার বা ইরেগুলার প্যাটার্ন রয়েছে। ঠিক আছে? যেমন আমি বললাম হচ্ছে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই, তাহলে এটা কি একটা রেগুলার অ্যাক্টিভিটি, রেগুলার অ্যাকশন, বা ইরেগুলার অ্যাকশনও হতে পারে, এখন পড়াচ্ছি না। এছাড়া কোনো ডেইলি অ্যাকশন, রুটিন অ্যাকশন, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করব। তাহলে দেখো, রুটিন অ্যাকশন, ডেইলি অ্যাকশন তো তোমার রেগুলারের মধ্যে পড়ছে, রুটিন অ্যাকশনও রেগুলার অ্যাকশনের মধ্যে পড়ছে। কিন্তু কোনো কারণে যদি সেই কাজে কোনো বিরতি বা কোনো সমস্যার জন্য ছেদ পড়ে যায়, সাথে সাথে ভেবে নিও না যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট আর থাকলো না, সেটাও প্রেজেন্ট ইনডেফিনিট থাকলো। এছাড়া কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন বলতে কি বোঝায়, যেটা তোমার হ্যাবিট, সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে দেখো, আমি বললাম আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি, তাহলে এটা আমার একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, কিন্তু এখানে আমি গড ব্যবহার করেছি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কি আমার বাক্যটা ঠিক হলো? ঠিক হলো না, ডেফিনেটলি ভুল হলো। এখানে আমায় অ্যান্সার কি করতে হবে? আমাকে গেট ব্যবহার করতে হবে, কি তাই তো? তা কিন্তু হলো না। এই বাক্যটাও 100% ঠিক আছে। মাথায় রাখো, এরকমও তো হতে পারে যে আমি প্রত্যেক দিন সকালে আগে উঠতাম, এখন আর উঠি না, অর্থাৎ আমার কাজের যে অ্যাকশন সেটা কিন্তু ইনডেফিনিট, কিন্তু সেটার প্রেজেন্ট অবধি আসেনি, অর্থাৎ অতীতেই আসছিল কিন্তু প্রেজেন্টে আসার আগেই ছেদ পড়ে গেল। আমি প্রেজেন্ট ইনডেফিনিট কখন বলতে পারতাম? যদি ওটা প্রেজেন্টে এসে ভবিষ্যতেও তার একটা সম্ভাবনা থাকে। সুতরাং আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই বাক্যটা আপাতত ঠিক, মানে বাক্যটা ঠিক, কিন্তু কেন ঠিক সেটা আমরা বুঝবো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে গিয়ে। আপাতত এটা আমি তোমায় বোঝাতে চাইছি না। কিন্তু যদি তোমার সেন্টেন্সটা এইরকম থাকে, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ডেইলি, দেখো এই যে ডেইলি শব্দটা থাকছে, তার মানে কিন্তু তোমার এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে রিপ্রেজেন্ট করছে। কি করছে? একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা রিপিটেডলি প্রত্যেক দিন হচ্ছে। তো সাধারণত যদি ডেইলি, এভরিডে এই শব্দগুলো থাকে, তখন আমরা বুঝতেই পারি আমি এখানে গট আপ নয়, বরং বর্তমানের কোনো কনস্ট্রাকশনকে বোঝাচ্ছি। সেক্ষেত্রে আমার অ্যান্সার করা ভালো গেট আপ, অর্থাৎ আমি প্রত্যেক দিন উঠতাম, এটাও হতে পারে, কিন্তু যখন তুমি ডেইলি ব্যবহার করছো সেক্ষেত্রে তোমার গেট আপ ব্যবহারটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে।
এই যে সেন্টেন্সটা আমি বললাম ডেইলি হলেই যে এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে নাকি হবে না, সেটা আমরা পরের স্লাইডে দেখে নেব। সেটা কি, সেটা দেখো। তার আগে দুটো সেন্টেন্সের দুটো শব্দের মধ্যে একটু পার্থক্য করে নিই। গেট আপ আর ওয়েক আপ, একটা সিনেমা বেরিয়েছিল ওয়েক আপ সিড। ওয়েক আপ মানে কি? ওয়েক আপ মানে হচ্ছে জাস্ট ঘুম থেকে ওঠা, তোমার চোখ খুললো, ইউ জাস্ট ওক আপ। কিন্তু গেট আপ মানে তুমি খাট থেকে বেরোচ্ছ, খাট থেকে উঠছো বা ওঠা অরিজিনালি আমরা যেটা, সেরকম তো খাটের মধ্যে আমরা শুয়ে শুয়ে 10,000 বার ওয়েক আপ করি। কিন্তু গেট আপ মানে কি? যখন বিছানার থেকে বাইরে পা দিচ্ছি, সত্যিকারের উঠছি, মানে বাঙালিরা যেটাকে ওঠা বলে। তো আমরা আপাতত একটা প্রশ্ন তোমাদের কাছে দিয়ে ছাড়লাম, সেটা এই সেন্টেন্সটা ঠিক না ভুল এটা কমেন্টে তোমরা জানাবে। আমি লাস্টে তো অ্যান্সার বলেই দেব, আর ঠিক হলে কেন ঠিক, ভুল হলে কেন ভুল, দুটোই বলে দেব। তবে আপাতত এইটুকুনি বলতে পারি, যতক্ষণ আমি প্রেজেন্ট ইনডেফিনিট পড়াচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট অনুযায়ী এটা ডেফিনেটলি ভুল। কিছু শব্দ আমি বলছি, এগুলো তোমরা নোট করে নাও। কি সেটা? ডেইলি, অলওয়েজ, নেভার, অফেন, every day, every month, every year, occasionally, sometimes, usually, hardly, scarcely, whenever, এই শব্দগুলো থাকলে সাধারণত আমরা কোন টেন্স ব্যবহার করি? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে রেগুলার অ্যাকশন। দেখো এই সবকটা শব্দই কিন্তু প্রায় রেগুলার বা ইরেগুলার অ্যাকশনকে ডিনোট করছে। আমি তোমাদের জাস্ট 15 সেকেন্ড সময় দিচ্ছি, আমি একটু জল খেয়ে নেব, তার মধ্যে তোমরা এইটুকুনি টুকে নাও, এই শব্দগুলো লিখে নাও। ঠিক আছে, আশা করি সবার লেখা হয়ে গেছে। তোমরা যে কজন আছো যদি একটা করে শেয়ার করে দিতে পারো খুব ভালো হয়, তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছতে পারবো। রিকোয়েস্ট, এরকম নয় যে শেয়ার না করলে আমি পড়াবো না, ডেফিনেটলি পড়াবো। টেন্স যখন হাতে নিয়েছি, টেন্সের বেসিক মানে তোমার সবকটা টেন্সই আমি রেগুলার একদম তোমাদের কাছে চব্য করে ছেড়ে দেবো, এটা গ্যারেন্টি। আর পড়াবো যখন চ্যাপ্টারটা কমপ্লিট করাবো বেসিক জায়গাটা। তো দেখি যদি দু একটা শেয়ার তোমাদের মধ্যে কেউ করে দাও, তাহলে আমারও খানিকটা ভালো লাগবে। যারা যারা দেখছো এই মুহূর্তে, যারা যারা লাইভে আছো, দেখতে পাচ্ছি অনেককে। যদি মনে করো ক্লাস ঠিকঠাক লাগছে, যে 9 জন 10 জন বা এর আগে প্রায় 25-30 জন ছিলে, তারা একটু শেয়ার করে দিও। যেমন কৌশিক আছে, সায়ন চৌধুরী আছে, সৌভিক আছে। কৌশিক সম্ভবত কি আমার ছাত্র ছিলে আগে, ছবি দেখে চেনা যাচ্ছে না এখানে, যাই হোক চলো। তো এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। সাধারণত বইগুলোতে এটা লেখা থাকে যে কোনো সেন্টেন্সে এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, বাট সবসময় যে তা হবে তা কিন্তু নয়। কেমন? আমি দুটো সেন্টেন্স লিখছি। When I was in Delhi, I get up early in the morning daily. When I was in Delhi, I get up early in the morning daily. সাধারণভাবে দেখো এই সেন্টেন্সে যে শব্দটা রয়েছে সেটা ডেইলি। তাহলে ডেইলি থাকলে আমার কি হওয়া উচিত? গেট আপই হওয়া উচিত, কারণ আমরা বলেছি যে এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি, আর প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে গেট, গট, গট, গেট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আমি ডেফিনেটলি এটা ব্যবহার করতে পারি। কিন্তু দেখো এই সেন্টেন্সের যেটা সাবঅর্ডিনেট ক্লজ, আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ নিয়ে একটু বলে দিই, এটা বড় চ্যাপ্টার ক্লজ। আপাতত এইটুকুনি জেনে রাখো, বাক্যের যে অংশের পর তুমি দাড়ি দিতে পারবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে এটা হচ্ছে মোটা দাগের শেখা, এটা কিন্তু গ্রামাটিক্যালি শেখা না, বাট আপাতত আমাদের কাজ চলে যাবে। বাক্যের যে অংশের পর তুমি দাড়ি দিতে পারবে, মানে ইংরেজিতে ফুল স্টপ, তাকে বলবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর বাক্যের যে অংশের পর তুমি দাড়ি দিতে পারবে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ।
দেখো, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ডেইলি, দাঁড়িয়ে দিতে পারবে, দাঁড়িয়ে দিতে পারছো, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। ওয়েন আই ওয়াজ ইন দিল্লি, দাঁড়িয়ে দিতে পারছো, যখন আমি দিল্লিতে ছিলাম, বাক্য শেষ হচ্ছে না, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। মাথায় রাখবে প্রিন্সিপালের দাঁড়িয়ে আছে, অর্থাৎ যদি প্রিন্সিপাল ক্লজ হয় ইউ ক্যান ইউজ ফুল স্টপ আফটার দ্য কমপ্লিশন অফ দ্য সেন্টেন্স। সো এটা একটা রুল নয়, এটা জাস্ট আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য করেছি, যদিও এগুলো খুব বাজে মেথড, না মনে রাখাই ভালো। কারণ আমাদের ক্লজের ভাগ, সাবঅর্ডিনেট ক্লজকে কত ভাগে ভাগ করা যায়, অ্যাডভার্বিয়াল ক্লজ, নমিনাল ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এই ডিটেলস আমরা যাবতীয় পড়বো। তোমাদের অনেকেই জানো হয়তো আমার একটা অনলাইন ব্যাচ আছে, একটা না, এই মুহূর্তে 3 নম্বর ব্যাচ রান করছি তোমার অনলাইন ইংলিশের জন্য, যেখানে আমি ফিজ নিয়ে থাকি, হ্যাঁ একটু বেশি নিই, ওই 100-150 টাকার ক্লাস আমি করাই না। তো অনেকেই বলে যে স্যার আমি ওই জায়গায় গেলে তো 600 টাকায় সব কটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি, তো আপনার কাছে পড়লে শুধু 400 টাকায় এই সাবজেক্টটাই পাচ্ছি, সেটা কেন, একটু কম টম হবে না? আমি যখন পড়াই আমি পুরোটা দিয়েই পড়াই, এবং আমি তাদেরকেই বলি আসার জন্য যাদের ইংরাজিতে খুব সমস্যা আছে, এবং অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরাও পাবে, এবং যারা একদম বেসিক লেভেলের তারাও বুঝতে পারবে। যদি এখানে কেউ থেকে থাকো, আমার গত 2 বা 3টে ব্যাচের মধ্যে যারা আছো, তাদের হয়তো এখন 10 বা 11 নম্বর পিপিটি চলছে, তো ওদের আমি এখনও গ্রামার শুরুই করিনি, আমি সবকটার বেসিক কনসেপশন আগে ক্লিয়ার করে দিচ্ছি। কারণ আমাদের অনেকেরই মানে ওই ছোটোবেলার জায়গাটা কিন্তু ফাঁকা থাকে, এবং তারপরেই আমরা হঠাৎ করে লাভ দিই হচ্ছে এরর কারেকশানে। আমরা যদি এটা না জানি লিঙ্কিং ভার্ব কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, আমরা অনেক সময় বলি হি ইজ এ বয়, বয় কি সবাই বলে অবজেক্ট, অনেকে বলে, কিন্তু আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিশন, সাবজেক্ট সরি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য কী। তোমাকে বুঝতে হবে কোন ভার্বটা অ্যাকশন ভার্ব, কোন ভার্বটা লিঙ্কিং ভার্ব, কোনটা পার্টিটিভ, কোনটা তোমার অ্যাডজাঙ্ক্ট, কোনটা তোমার প্রেপোজিশনাল অবজেক্ট। অবজেক্ট মানে সেটা কখনো সাবজেক্টিভ কেস হবে না। আমরা কেন ইনের পর আইএনজি ব্যবহার করি, মানে প্রিপোজিশনের পর কোনো ভার্ব থাকলে আইএনজি ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস আমাদেরকে আগে বুঝে নিতে হবে। আদারওয়াইজ আমি যদি প্রথমেই টেন্স শুরু করি, বা আমি প্রথমেই যদি নাউন শুরু করি, সো ইট উড বি আ হেক্টিক জব, নট ফর মি বাট ফর দ্য স্টুডেন্টস। ক্লিয়ার? তো তোমরা যদি চাও সেই ব্যাচে আসতে পারো, বাট সেটার থেকেও আমার আজকে যেটা মুখ্য বলার জায়গা ছিল, আমাদের আগামী মঙ্গলবার থেকে WBCS এর নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো সেখানে সোম থেকে শুক্র প্রত্যেক দিন ক্লাস হবে, সেখানে আমি ইংরাজি পড়াবো, বণিক স্যার ম্যাথস পড়াবেন, সবথেকে বড় ব্যাপার সায়নদীপ স্যার আছেন। সায়নদীপ স্যারের একটা 2000 টাকার কোর্স আছে, যেটা তোমরা এর মধ্যে ফ্রিতে পাবে ইকোনমিক্সের। এছাড়াও আরও যারা খুব ভালো ভালো টিচার আছেন, অনেক ভালো ভালো ফ্যাকাল্টি, তাদের ক্লাসও তোমরা করতে পারবে। তো চলে আসি আমরা টপিকে। আমার ক্লাস কি কোনো কারণে বন্ধ হয়ে গেছে একটু জানাও তো, মানে শোনা যাচ্ছে সব কিছু সাউন্ড বা সব কিছু ঠিক আছে নাকি একটু জানাও। আর একটু শ্রমিকও তো আছিস দেখছি, শ্রমিক একটু জানাতো যে সাউন্ড টাউন্ড ঠিক আছে কি না, একটু কমেন্ট করে জানা, আমি দেখে নিতে পারবো। না হলে এরকম ব্যাপার হয়ে যাবে আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, আলটিমেটলি লাভের লাভ কারুর কিছু হলো না। একটু যদি কেউ কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো, ওয়েন আই ওয়াজ ইন দিল্লি, এখানে দেখো আমরা কিন্তু উই আর নট টকিং অ্যাবাউট প্রেজেন্ট টাইম, উই আর টকিং অ্যাবাউট পাস্ট। তো এরকমও তো হতে পারে যে আমাদের পাস্টের কোনো অভ্যাস, যে অভ্যাসটা এখন আর থাকে না, তাকে আমি খুব ভালো বাসতাম কিন্তু এখন আর বাসি না, একটা সময় অভ্যাস ছিল, ঠিক আছে, তো এখন আর নেই, তো তোমাকে তো মেনে নিতেই হবে। তার মানে এরকম নয় যে অভ্যাস মানেই সেটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে ছুঁয়ে থাকবে। যদি দেখা যায় কোনো একটা জিনিস সেটা তুমি অতীতে রিপিটেডলি রেগুলার বা ইরেগুলার করতে, কিন্তু বর্তমানে সেটা তুমি আর রেগুলার বা ইরেগুলার করছো না, তখন তুমি কিন্তু সেটাকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। এবং অতীতের অভ্যাস বোঝানোর জন্যে ইউ হ্যাভ টু ইউজ আইদার উড অর ইউজ টু গেট আপ। তোমাকে এক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? উড গেট আপ অথবা ইউজ টু গেট আপ। অর্থাৎ দেখো ডেইলি শব্দটা থাকলো, এগেইন বা ইন স্পাইট অফ হ্যাভিং দ্য ওয়ার্ড ডেইলি আই কনভার্ট দ্য সেন্টেন্স ইন্টু সিম্পল পাস্ট টেন্স। সো দেয়ার ইজ নো ফুল প্রুফ রুল যে এই শব্দগুলো থাকলেই সবসময় প্রেজেন্ট
ইনডিফিনিট হবেই, সেটা পাস্ট ইনডিফিনিটও হতে পারে। ইট টোটালি ডিপেন্ডস আপন দ্য মেরিট অফ দ্য সেন্টেন্স অর দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটা কি বোঝাতে চাইছে। অভ্যাস তো তোমার এখনো থাকতে পারে, কিন্তু অভ্যাস যদি খারাপ হয়, বদ অভ্যাস হয়, সেটা তো স্টপও করে দিতে পারো। তাহলে আজ থেকে 10 বছর পর যখন সেই 10 বছর পর যে সময়টা তুমি থাকছো, সেই সময়টা তোমার কাছে প্রেজেন্ট হচ্ছে, তুমি কিন্তু তোমার অতীতের একটা অভ্যাসের কথা বলছো। তখন তোমার ইনডিফিনিট অভ্যাসের জন্য আমি কি বলেছি, তোমার স্টাইলকে বোঝায় ইনডিফিনিট কন্টিনিউয়াস। এটা তুমি সেই অভ্যাসের কথাই বোঝাচ্ছ, তুমি সেই রেগুলার বা ইরেগুলার অ্যাকশনের কথাই বোঝাচ্ছ, কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি পাস্টে চলে যাচ্ছ। তাহলে এক্ষেত্রে আমি উড বা ইউজ টু গেট আপ ব্যবহার করতে পারি। কিন্তু এক্ষেত্রে ধরো লেখা থাকলো ওয়েন এভার আই গো টু মুম্বাই, মানে আমি যখনই মুম্বাইতে যাই, আমি কি বলেছিলাম ওয়েন এভার থাকলে প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভি1। তাহলে এক্ষেত্রে আমার ভি1 ব্যবহার করা উচিত, কিন্তু স্যার আগেরটাই তো করলেন না। কিন্তু লক্ষ্য করো এক্ষেত্রে আমার সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে, সেখানে কিন্তু আমি যেতাম বলিনি, আমি যখনই যাই তখনই আমি 5 স্টারে থাকি বোঝাচ্ছে, আমি থাকতাম না। এখানে যদি কোনো কারণে তোমার দেয়া থাকতো যে আমি মুম্বাইতে যেতাম, তখন কিন্তু তোমাকে পাস্ট টেন্সই লিখতে হতো। এক্ষেত্রে তুমি লক্ষ্য করো যেটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল সেখানে ওয়াজ, অর্থাৎ দিস সেন্টেন্স ইজ টকিং দ্য হ্যাবিট অফ দ্য পার্সন অফ দ্য পাস্ট, সরি পাস্ট হ্যাবিট অফ দ্য পার্সন। বোঝা গেল এখানে এই সেন্টেন্সটায় ওই পার্সনের পাস্ট হ্যাবিটের কথা বোঝাচ্ছিল, সেটা রেগুলার হোক বা ইরেগুলার হোক। ঠিক আছে, এখানে হ্যাবিট কোনটা, ওই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, আমি যখন দিল্লিতে ছিলাম আমি সকালবেলা উঠতাম, কিন্তু এক্ষেত্রে পাস্টের কথা বলিনি, এখানে প্রেজেন্টের কথাই বলেছে যে আমি যখনই মুম্বাইতে যাই, তাহলে কি থাকতাম না থাকি, তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর হয়ে যাবে স্টে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে নিয়ম মানলো, এক্ষেত্রে মানলো না, সরি এক্ষেত্রে মানলো না, এক্ষেত্রে মানলো। সুতরাং এই শব্দগুলো দেখেই সবসময় একদম পাখি পড়ার মতো মুখস্থ করে নেবে যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এমনটা কিন্তু নাও হতে পারে। লক্ষ্য করো যদি এখানে তোমার ওয়েন টু মুম্বাই হতো, তোমাকে কিন্তু উড স্টে অথবা ইউজ টু স্টে করতে হতো। ধরো লেখা আছে আই এম পেন্টিং দ্য ফার্নিচার ওয়েন এভার আই গেট টাইম। এখানে গেট টাইম মানে কি, আমি যখনই সময় পাই, আমার প্রেজেন্ট হ্যাবিটের কথা বলছে, মানে প্রেজেন্ট টাইমের কথা বলছে, তাহলে আমার সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে নিতে হবে। তাহলে আমি অ্যাম পেইন্টিং, তার পরিবর্তে কি লিখবো, পেইন্ট লিখবো। কেন? কারণ হ্যাবিটের কথা, রেগুলার অ্যাকশন বা ইরেগুলার, এটা দেখো একটা রুটিনের মধ্যেই পড়ে যাচ্ছে। কেন? কারণ যখনই সময় পাচ্ছি রুটিন করে আমি ঘর পেইন্ট করছি বা ফার্নিচার পেইন্ট করছি। তাহলে সেক্ষেত্রে যদি অ্যাকশনটা তোমার রেগুলার বা ইরেগুলার হয়, আই উইল গো উইথ ভি1 ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড উইদাউট হ্যাভিং এনি হেল্পিং ভার্ব। ক্লিয়ার? দেখো আরেকটা সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স না আমরা দ্বিতীয় আরেকটা প্যাটার্নে চলে যাচ্ছি, ইউনিভার্সাল ট্রুথ। কিসে যাচ্ছি? ইউনিভার্সাল ট্রুথ। সাধারণত আমরা ওই সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলোকে ইউনিভার্সাল ট্রুথ বলি, যদিও বলা উচিত নয়, কারণ এগুলোর কিন্তু কোনো রকম সারবত্তা নেই। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই জন্যে ওই সূর্য ওঠা বা নামার ব্যাপারটা হয়। অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ বলতে বোঝায় যেগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট। যেমন ধরো আমি বললাম সোডিয়াম রিঅ্যাক্টস উইথ এয়ার। ঠিক আছে, সোডিয়াম বাতাসের সঙ্গে বিক্রিয়া করে। দেখবে বাঙালি বাবা যারা আছে আগেকার দিনে কি করতো, হঠাৎ করে একটু সোডিয়াম আকাশে ছুড়ে দিল কিছুর থেকে, আকাশে আগুন লেগে গেল, আর সবাই কি বললো, বাপ কি মায়া, বাবা কি মায়া। তো এক্ষেত্রে দেখো আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি এবং এস যুক্ত করেছি। কেন এস যোগ করেছি? কারণ সোডিয়ামটা আমি নই, তুমি নও। তাহলে আমি তুমি নও মানে কি, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন নয়, তাহলে কোন পার্সন? থার্ড পার্সন। এখানে কার কথা বলা হয়েছে? একটা জিনিসের কথা বলা হয়েছে, তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস যোগ করা হয়েছে, আর কিছুই না। একই রকম ওয়াটার বয়েলস অ্যাট 100°C বা সেন্টিগ্রেড, যাই হোক না কেন। তো এক্ষেত্রেও আমরা একই নিয়ম, অর্থাৎ যেগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট সেগুলোর ক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। রিয়াক্ট কত নম্বর ফর্ম? রিয়াক্ট, রিয়াক্টেড, রিয়াক্টেড, তাহলে এটা হচ্ছে ভি1 ফর্ম। ভি1 ফর্মের সাথে এস বা ইএস কোথায় যুক্ত করতে শিখেছি? আমরা ডায়াগ্রামে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এটা করব। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রেও আমরা এই জাতীয় প্যাটার্ন ফলো করতে পারি। এছাড়া মনে করো জেনারেল ফ্যাক্ট। জেনারেল ফ্যাক্ট মানে কি?
সাধারণত যেগুলো আমরা এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করি। কীরকম? ধরো বলা হলো ইউনিটি ইজ স্ট্রেংথ। কি বলা হলো? ইউনিটি ইজ স্ট্রেংথ। এইখানে দেখো অনেকে কি জানে যে ইজ শব্দটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। কোন জায়গায় ভুল হয় দেখো, আমি একটু ব্যাকে যাব, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি একটু, তোমাদের কষ্ট হলেও একঘেয়ে লাগলেও জিনিসটা বুঝে যাও, এই অ্যামিজারের পার্থক্যটা যাতে আজকের পর তোমাকে বিব্রত না করে। সেটা কি? এরপরের স্লাইড দেখো, আমার কন্টিনিউয়াস টেন্সেও ইজ ছিল, কিন্তু ইজের পর কি ছিল? ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি। কেউ কেউ এটাকে V4ও বলে থাকে, ঠিক আছে, ভার্বের ফোর্থ ফর্ম বলে থাকে, বা ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে এবার ইজ দেখে অনেকের কি মনে হয়, স্যার তাহলে তো এটা প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্মে আছে। বা হ্যাভ দেখে কি মনে হয়, স্যার পারফেক্ট ফর্মে আছে। আরে তোমাকে দেখতে হবে হ্যাবের পর অন্য কোনো ভার্ব আছে কি না। যদি হ্যাবের পর ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে হ্যাভটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি অ্যামিজারের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ওটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি তোমার ইজ থাকে, শুধু শুধু ইজ থাকে, তাহলে ইজ মানে কোন ফর্ম? তোমার ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। স্যার ইজ কি ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব? ডেফিনেটলি, দেখে নাও। এর সেকেন্ড ফর্ম ওয়াজ ওয়্যার, আর থার্ড ফর্ম আমরা বিন লিখতে পারি। বোঝা গেল? তাহলে ইজ শব্দটা যখন নিজের অর্থ প্রকাশ করবে তখন তো সে ফার্স্ট ফর্ম। তাহলে এখানে আমি যে সেন্টেন্সটা তোমাদের করিয়েছিলাম আমাদের যে স্লাইডটায়, হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে সম্ভবত, সরি, হ্যাঁ এই স্লাইডটায়, তোমার জেনারেল ফ্যাক্টের ক্ষেত্রে তুমি দেখো এটা কন্টিনিউয়াস তখনই হতে পারতো যে ইজের পর গোয়িং, ডুইং এরকম কিছু থাকতো। কিন্তু ইজটা তোমার ভার্বের কত নম্বর ফর্ম? V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম। তুমি যদি লেখো কি লিখবে? অ্যামিজার, অ্যামিজারকে এই ঘরে। সেকেন্ড ফর্মে কি লিখবে? ওয়াজ ওয়্যার। আর থার্ড ফর্মে কি লিখবে? বিন। তাহলে ইজ মানে কি? V1 ফর্ম। এক্ষেত্রে ভার্বের পর কোনো হেল্পিং ভার্বের পরে কোনো মেইন ভার্ব নেই, তাহলে এটাই হেল্পিং ভার্ব নয়, মেইন ভার্ব। আরও একভাবে তুমি মেইন ভার্ব কিনা চেক করতে পারবে। মেইন ভার্ব তখনই হবে যদি ইজ শব্দটা নিজের অর্থ প্রকাশ করে এই সেন্টেন্সে। ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ তোমার একতাই বল, একতাই হয় বল। তাহলে হয় শব্দটার মানে আমি পাচ্ছি, আমি চাইলে এখানে হয় প্রকাশ করতে পারছি। তার মানে এক্ষেত্রে ইজ শব্দটা নিজের অর্থ প্রকাশ করেছো। যারা আমাকে 1 ঘন্টা ধরে শুনছো তারা অন্তত এইটুকুনি জেনে গেছো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হেল্পিং ভার্ব অ্যান্ড এ মেইন ভার্ব। Helping verb never has any meaning, it never shows any meaning, but if it is a main verb, it has to be clarify or give some meaning. বোঝা গেল? এক্ষেত্রে ইজ হচ্ছে তোমার মেইন ভার্ব, এবং এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি। তো সেই প্যাটার্নটা আমি পড়াচ্ছি না আপাতত। তো এখানে তোমরা ইজটা ভার্বের কত নম্বর ফর্ম? তোমার 1 নম্বর ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস V1 এটা কোন টেন্সের প্যাটার্ন? এটা হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট, যার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাটার্ন। ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ ওয়ে। এই উইল মানে কিন্তু শ্যাল উইল না, এই উইলের মানে হচ্ছে ইচ্ছে। ইচ্ছা থাকলে উপায় হয়। সাধারণত জেনারেল ফ্যাক্ট বলতে আমরা যেটা বুঝি, আমরা এক্সপিরিয়েন্স থেকে যেগুলোকে গ্যাদার করে থাকি। এছাড়া আর কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি? পার্মানেন্ট ফ্যাক্ট। পার্মানেন্ট ফ্যাক্ট মানে এটা নয় যে সেটা আজীবনকাল চলবে, কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন আমি ধরো তোমাদেরকে বললাম দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তোমরা এইটুকুনি আশা করি আজকে ক্লিয়ার করেছো যে ইজটা এখানে হেল্পিং ভার্ব নয়। তোমার পরে মেইন ভার্ব আছে নেই পরে দেখবে ওগুলো। তুমি দেখো এখানে ইজের মানে প্রকাশ করতে পারছো কিনা। দিল্লি হয় ভারতের ক্যাপিটাল, রাজধানী, হ্যাঁ প্রকাশ করতে পারছো। অ্যামিজার যদি নিজের মানে প্রকাশ করতে পারে এটা কি ভার্ব হবে? ডেফিনেটলি এটা মেইন ভার্ব হবে। বোঝা গেল? তো সাধারণত যেগুলো তোমার অনেক দিন ধরে হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে এরকম সম্ভাবনাই আছে, মানে এটাও হতে পারে নরেন্দ্র মোদী তোমার মনে হলো যে গুজরাটে নিয়ে গেল, ঠিক আছে, যে আমাদের রাজধানী আগামীকাল থেকে গুজরাট, হতেই পারে। বাট তবুও সম্ভাবনার একটা ব্যাপার তো থাকে, যে আমরা ধরেই নিতে পারি যে আমাদের গত 50-100 বছর ধরে হয়তো আছে, বা 50 বছর ধরে আছে, ভবিষ্যতে আরও হয়তো 50 বা 100 বছর ধরে থাকবে। তাহলে এই ফ্যাক্টগুলোকে আমরা পার্মানেন্ট ফ্যাক্ট বলবো। তাহলে পার্মানেন্ট ফ্যাক্টের ক্ষেত্রেও আমরা
সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, যে নামেই চেনো না কেন, একটা ডাকনাম একটা ভালো নাম, সেটা ব্যবহার করব। আর কোন ক্ষেত্রে? এটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের এই ইউজটা তোমরা অনেকেই হয়তো জানো না, আবার অনেকে জানো, ঠিক আছে? প্ল্যান্ড ফিউচার, অর্থাৎ কোনো জিনিস ভবিষ্যতে ঘটবে, এটা তুমি প্ল্যান করে রেখেছো, এরকম সেন্টেন্সও কিন্তু তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারো। কীরকমভাবে প্রকাশ করতে পারো? আমি 3টে সেন্টেন্স এখানে প্রকাশ করছি। সবার প্রথমে লিখলাম পিএম মোদি উইল লিভ ফর নিউ ইয়র্ক। সেকেন্ড সেন্টেন্স লিখলাম পিএম মোদি ইজ লিভিং ফর নিউ ইয়র্ক। পরের সেন্টেন্স লিখলাম পিএম মোদি লিভস ফর নিউ ইয়র্ক নেক্সট উইক। আমি 3টের ক্ষেত্রেই নেক্সট উইক জোগাড় করে দিই। আমি যদি এখানে নেক্সট উইক লিখে দিই তাহলে অবশ্যই কি বোঝাবে? এটা হচ্ছে প্ল্যান্ড ফিউচার বোঝাবে, যে মোদি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে বেরোবেন। তার মানে ইট ইজ ফিক্সড অ্যান্ড ইট ইজ প্ল্যান্ড। এরকম কোনো ঘটনা, ফিউচারের ঘটনা আমরা ফিউচারে বোঝাতে পারি, তাই জন্য উইল প্লাস V1 ব্যবহার করলাম ফিউচার ইনডিফিনিটের যেটা প্যাটার্ন। এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও লিখতে পারি, এবং এক্ষেত্রেও তোমার নেক্সট উইক থাকবে পরে। এটার মানে কিন্তু এরকম না যে মোদি এই মুহূর্তে যাচ্ছেন। আমরা বলি না, আরে সামনের সপ্তাহেই তো যাচ্ছে, মোদি সামনের সপ্তাহেই নিউ ইয়র্ক যাচ্ছে। এই ক্ষেত্রেও আমি আপাতত তোমাকে বলবো এই সেন্টেন্সটাকে বাদ রাখার, এটা আমরা কন্টিনিউয়াসের সময় পড়বো। কিন্তু মাথায় রাখবে, মোদি সামনের সপ্তাহে নিউ ইয়র্ক যাচ্ছেন, এইটা যেহেতু প্ল্যান্ড ফিউচার, এই প্ল্যান্ড ফিউচারের জন্যেও আমরা কি ব্যবহার করতে পারি? V1 ফর্ম প্লাস এস বা ইএস। এই V1 প্লাস এস বা ইএস আমরা কোন টেন্সের মধ্যে পাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পাই। বোঝা গেল? অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেও পাই। যদি আমার পড়ানোর থেকে একটুও কিছু শিখতে পারো, এটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব দেখেই শিখেছি আর কি, ওই বলে না একটু শেয়ার টেয়ার করে দাও, চাইলে তোমরাও করে দিতে পারো। তবে হ্যাঁ, যদি না করে এরকম নয় যে আমি পড়াবো না, এটাও বলে রাখছি। একটা জিনিস ছোট্ট করে দেখে নাও, তোমাদের মজা হবে যে প্ল্যান্ড ফিউচারের ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তুমি কোথাও একটা যাবে, এটা ফিক্সড, এটার ক্ষেত্রেও তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো। আচ্ছা, তোমরা বিয়ে বাড়িতে তো সবাই গেছো, মনে করো রাহুল আর অঞ্জলির বিয়ে হচ্ছে। কার বিয়ে হচ্ছে? রাহুল আর অঞ্জলির বিয়ে হচ্ছে। আচ্ছা, বিয়ে হচ্ছে মানেটা কি? সেই মুহূর্তে কন্টিনিউ পোর্শনে আছে, কিন্তু আমরা তবুও কি বলি? আমরা বলি রাহুল ওয়েডস অঞ্জলি। কি বলি? রাহুল ওয়েডস অঞ্জলি। অর্থাৎ বিয়ের গেটে যেটা লেখা থাকছে সেটাকেও আমরা সিম্পল প্রেজেন্টে ব্যবহার করে থাকি, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাকশন। বিয়ে হয় না, বিয়ে হচ্ছে, বিয়ে করে না, বিয়ে করছে। বোঝা গেল? সুতরাং বিয়ে হওয়া নয়, সরি, বিয়ে হচ্ছে, বিয়ে করছে, এই ব্যাপারটা। তার মানে যেটা এই মুহূর্তে কন্টিনিউড ম্যানারে আছে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, কিন্তু এরকম কোনো প্ল্যানিং জিনিস সেটার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। আমরা কি বলবো? আমরা বলবো রাহুল ওয়েডস অঞ্জলি। তাহলে প্ল্যান ফিউচারের ক্ষেত্রেও আমরা এই প্যাটার্নটা ব্যবহার করি। এছাড়া দেখো, যে কোনো ইম্প্যারেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? তুমি কাউকে কিছু নির্দেশ দিচ্ছ, যেমন আমি বললাম গেট আউট, কিংবা ধরো বললাম কাম হেয়ার, কিংবা ধরো বললাম গেট আউট। এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। কি ব্যবহার করব? সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট একই জিনিস, এটা নিয়ে কেউ গুলিও না, জাস্ট ডাকনাম আর ভালো নাম। তো স্যার, আপনি যে একটু আগে বলেছিলেন যে টু ফর্ম আ সেন্টেন্স হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট ইজ আ সাবজেক্ট অ্যালং উইথ আ ভার্ব, বাট you have to remember or you have to take it into account in case of imperative sentence or imperative sentences, the understood subject is always you. The understood subject is always you. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলার দরকার হয় না, কিন্তু ইউ শব্দটা হচ্ছে তার আন্ডারস্টুড সাবজেক্ট, অর্থাৎ এটা ধরেই নেওয়া হয় তোমাকেই বলা হচ্ছে। কারণ আমি দেখো, যদি তুমি বলি গেট আউট, কাকে বলবো? তাকে না, তোমাকে। আমার সামনে যে আছে তাকেই তো বলবো।
তো আমার সামনে যে ভদ্রলোক বা ভদ্র মহিলা রয়েছেন তাকে আমি কি বলে ডাকবো? তুমি বা আপনি বলেই তো ডাকবো। তা তুমি বা আপনি মানে কি? তুমি বা আপনি মানে হচ্ছে তোমার ইউ, অর্থাৎ সেকেন্ড পার্সন। তাহলে ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স দ্য understood subject is always you. That is why we do not use the subject, or we do not, better we say we do not mention the subject. বোঝা গেল? তাহলে এক্ষেত্রেও তুমি যেটা লক্ষ্য করো, কাম হেয়ার বলতে কি বোঝাচ্ছি? ইউ কাম হেয়ার। এবং তোমরা জানো কাম কত নম্বর শব্দ? কাম হচ্ছে V1 ফর্ম। স্যার এখানেই তো আপনি আবার একটু চটকে দিলেন। আমি তো জানি কাম V1 হয়, V2 হচ্ছে কেম হয়, V3 হচ্ছে কাম হয়। তোমরা যারা 1 ঘন্টা ধরে কেউ যদি ভিডিওটা দেখে থাকো, আমি বলে দিয়েছিলাম কাম তখনই ভিত্রি হবে when it is followed by a helping verb। যদি এই কাম শব্দটার আগে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকতো, ইন দ্যাট কেস অনলি আমরা ব্যবহার করতে পারতাম কি? আমরা সেক্ষেত্রে ব্যবহার করতে পারতাম যে ওটা ভিত্রি ফর্ম, আমরা বলতে পারতাম। বাট এক্ষেত্রে কামের আগে অন্য কোনো শব্দ রয়েছে? নেই, ডেফিনেটলি এটা তাহলে কোন ফর্ম? V1 ফর্ম। এটা V2 V3, আমরা V1 ফর্মটা ব্যবহার করেছি। যদি হ্যাভ কাম থাকতো তাহলে আমি বুঝতাম হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব, তারপর আমি কাম শব্দটা ব্যবহার করছি। আর কোন ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি? ভিভিড ন্যারেটিভের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। ভিভিড ন্যারেটিভ বলতে কি বোঝায়? ধরো অতীতের কোনো ঘটনা, সেটা বর্তমানে আমরা ন্যারেট করছি, আমরা প্রকাশ করছি। মনে করো আগেকার দিনে শক্তিমান বলে একটা সিরিয়াল হতো, সম্ভবত রবিবার 12টা, আজ থেকে প্রায় 15-20 বছর আগে। আমাদের সবার স্কুল ছুট হয়েছে। তো দেখতে এরকম একটা টিভি স্ক্রিন আছে এবং রিক্যাপ হতো। এইখানে আগের দিনের ঘটনাটা ছোট ছোট করে দেখাতো, আর এখানে একজন কথা বলতো, শক্তিমান নে উসকো মার দিয়া, তো কিলবিস নে উসকে উপর লি প্রতিশোধ, এরকম একটা বলতো। ঠিক আছে? এবং দেখবে ওই যে ভিভিড ন্যারেট করতো, ওটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করতো। কিসে করতো? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতো। বোঝা গেল? তো এরকম কোনো ভিভিড ন্যারেটিভের ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রে, অতীতের কোনো ঘটনা আমি বর্তমানে বর্ণনা করছি, এরকম অর্থেও আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আকবর তার শোর্ড বার করলো এবং এনিমিকে অ্যাটাক করলো। তার মানে আমি কখনোই কি বলবো, মানে বলার ক্ষেত্রে কি বলবো? যে আকবর ড্রজ হিজ শোর্ড অ্যান্ড অ্যাটাকস দ্য এনিমি। তোমরা জানো ড্র শব্দটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। যদি নাও জানো, এস বা ইএস শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্মের সাথেই ব্যবহৃত হয়। এবং অ্যাটাকেও ক্ষেত্রেও তুমি দেখো V1 প্লাস এস অথবা ইএস তুমি ব্যবহার করেছো। তো এরকম ভিভিড ন্যারেটিভের ক্ষেত্রেও, যেটা অতীতে ঘটে গেছে কিন্তু তুমি এমনভাবে ন্যারেট করছো যেন এটা এই মুহূর্তে ঘটেছে, মানে এই চলছে, হচ্ছে, বা সেটা সব সময়ের জন্য সত্যি। আমরা বলার ক্ষেত্রেও বলি যে কৃষ্ণ মায়া করেন, কিন্তু কি করেছিলেন? এবার যারা ধার্মিক, যারা ধরো থিস্ট, তারা বলবে না সব জায়গাতেই আছে। আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। ঠিক আছে? আমরা বলি না অনেক সময় যে সে মানে কোনো একজন ধরো মহাপুরুষ, যে যিশু তোমাকে ক্ষমা করবেন। এবার তোমরা সবাই জানো যে যিশু তার একটা, তিনি নেই এই মুহূর্তে, মানে অ্যাটলিস্ট ফিজিক্যালি তো নেই, কিন্তু তবুও তার এফেক্টটা এখনও আছে। তার এফেক্টটাকে আমি বর্তমানে প্রকাশ করছি, অর্থাৎ এটাকেই বলা হয় হচ্ছে ভিভিড ন্যারেটিভ। এই ভিভিড ন্যারেটিভের ক্ষেত্রেও আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এখানে আমি দুটো একটু লাইন ড্র করে দিচ্ছি। আমি এখানে কিন্তু এটা 2 নম্বর নয়, বা ভিভিড ন্যারেটিভের এক্সাম্পল নয়, এটা আলাদা করে দাও। হ্যাঁ, এটা আলাদা 1, আর 2 নম্বর আরেকটা সেন্টেন্স ধরো। লক্ষ্য করো, দ্য সিনারি অফ কাশ্মীর। দ্য সিনারি অফ কাশ্মীর, অফটা হচ্ছে তোমার প্রেপোজিশন, প্রেপোজিশনের পর প্রিপোজিশনের অবজেক্ট থাকে। তো অনেকে এইভাবে পড়ে, এটা হচ্ছে সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, কিন্তু জেনে রাখো প্রিপোজিশনের পরে যেটা থাকে দ্যাট ইজ কল্ড প্রেপোজিশনাল অবজেক্ট, অ্যান্ড দ্য টাইম আই কল ইট প্রেপোজিশনাল অবজেক্ট, সাথে সাথে এর সাবজেক্ট হওয়ার ক্ষমতা চলে গেল। সো দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ সিনারি। এর আরও কিছু নাম আছে, পার্টিটিভ, অ্যাডজাঙ্ক্ট, আমি সেই ডিটেলসের মধ্যে যাচ্ছি না। তো দ্য সিনারি অফ কাশ্মীর, দ্য উইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট? সিনারি। এবং সিনারিটা কি? সিনারি হচ্ছে তোমার
সিম্পল, মানে এটা হচ্ছে তোমার সাবজেক্ট। আচ্ছা, আমি আপাতত এটাকে সিঙ্গুলার নাম্বার ধরছি, যদিও এটা আনকাউন্টেবল নাউন, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? সিনারি মানে কি আমি না তুমি? আমি তুমি নো, তাহলে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন নয়, তাহলে এটা থার্ড পার্সন, এবং কোনো একটা দৃশ্যের কথাই আপাতত বোঝাচ্ছে। তাই জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাট্রাক্টসের জায়গায় অ্যাট্রাক্টস লিখব, অ্যাট্রাক্টের জায়গায় অ্যাট্রাক্টস লিখব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, যদিও সিনারি সিঙ্গুলার নাম্বার নয়। তোমাকে আমি যখন নাউনের চ্যাপ্টার যখন পড়িয়েছি বা পড়াবো ভবিষ্যতে, তো তখন আমরা দুভাগে নাউনকে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলের আন্ডারে পড়বে হচ্ছে তোমার কালেকটিভ নাউন আর কমন নাউন। কালেকটিভ নাউনকেও আমরা সবসময় কাউন্টেবল ধরি না, বাট আনকাউন্টেবলের মধ্যে তিনখানা নাউন পড়বে, একটা হচ্ছে তোমার প্রপার নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। এবং তুমি তখন বুঝতে পারবে কেন সিনারিজ হয় না। সাধারণত চোতায় এটাই লেখা থাকে যে সিনারিজ, ফার্নিচার্স এগুলো হয় না, বাট আমি আমার ক্লাসে চেষ্টা করি প্রত্যেকটা রিজন দেয়ার কেন সিনারিজ হয় না। তো চলো পরেরটা, হার ব্ল্যাক লং হেয়ার। তাহলে এটা আমার আনকাউন্টেবল নাউন, ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব? আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। সেটা আমার বোঝানোর লক্ষ্য না, আমি একটু অন্যদিকে ফ্লাকচুয়েট বা অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আমরা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াচ্ছি না, টেন্সই পড়াচ্ছি। তো আমরা যেটা দেখছি এটা হচ্ছে প্রেজেন্ট, মানে এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি বা রেগুলার অ্যাকশন। দ্য সিনারি অফ কাশ্মীর অ্যাট্রাক্টস মেনি ভিজিটার। তার মানে সিনারিটা কি শুধু আগে করতো বা ভবিষ্যতে করবে, নাকি এরকম একটা সিচুয়েশন যেখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটে এক সরল রেখায় চলে গেছে? তিনটে এক সরল রেখায় চলে এলে আমরা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি, সাবজেক্ট থার্ড পার্সন আছে বলে। আর যেহেতু আনকাউন্টেবল তাই সিঙ্গুলার ট্রিট করে আমি অ্যাট্রাক্ট নয় অ্যাট্রাক্টস ব্যবহার করলাম। সো অলসো উইথ দ্য সেকেন্ড সেন্টেন্স, কারণ তার যে লম্বা ঘন কালো চুল, আচ্ছা, তার যে লম্বা লম্বা তো নেই, সরি, ব্ল্যাক হেয়ার অ্যাড বিউটি টু হার লুকস, তার যে একটা অ্যাপিয়ারেন্স, তার যে লুক, তার সাথে একটা সৌন্দর্য যুক্ত করেছে। তার মানে যুক্ত করেছে মানে কি এটা একটা এই মুহূর্তে করেছে তা নয়, আগেও করতে পারো, ভবিষ্যতেও করতে পারে। এই যাবতীয় জিনিস তোমার কিন্তু বোঝানো হয়ে যাবে। তো এই দুটো সেন্টেন্সকে তোমরা আলাদাই রেখো, আজকে আর এরপর আলোচনা করছি না। আমি প্রয়োজনের থেকে অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। শুধু একটা ছোট্ট কথা তোমাদের আজকে না বললেই নয়, যেটার জন্য আমার আরও বেশি করে আজকে লাইভ সেশনে আসা। একটা ছোট্ট প্রমোশন, আমি সাধারণত ক্লাসের মাঝখানে আর করার কথা মাথায় থাকে না। আগামী মঙ্গলবার WBCS এর নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো এই এই যে ব্যাচটা শুরু হচ্ছে, তো এখানে তোমার মান্থলি ফিজ হচ্ছে 800 টাকা। এটা তোমাকে অ্যাডমিশনের সময় দিতে হবে। আর অ্যাডমিশনের সময় তুমি যে 800 টাকাটা দিচ্ছ, এই 800 টাকাটা তোমার রিফান্ডও হয়ে যেতে পারে যদি তুমি প্রথম 2 সপ্তাহের মধ্যে বলো যে এখানে যেরকম ক্লাস হচ্ছে আমি স্যার সেটা চাই না, আমার ভালো লাগছে না। সাথে সাথে প্রথম 2 সপ্তাহের মধ্যে তোমাকে 800 টাকা পুরোটাই রিফান্ড করে দেওয়া হবে। কি কি পাচ্ছ? সোম থেকে শুক্র লাইভ ক্লাস সন্ধেবেলা, এবং সেই লাইভ ক্লাসের রেকর্ড। তাহলে এই 5 দিনে তুমি ক্লাসগুলোর রেকর্ড তো পাচ্ছই, তার সঙ্গে সঙ্গে প্রতি মাসে 24খানা ভিডিও পাবে, যে ভিডিওগুলো লাইভ ক্লাসের নয়, সম্পূর্ণ আলাদাভাবে রেকর্ড করা। এরকম ভিডিও তুমি তোমার আমাদের পোর্টালে পেয়ে যাবে। অ্যাডমিশনের প্রথম 2 দিনের মধ্যে তোমাকে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল জিএস পেপারের দিয়ে দেওয়া হবে, এটা PDF ফরম্যাটে দেওয়া হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে তুমি সোম থেকে শুক্র যে ক্লাসটা করছো, সোমবার যা পড়ানো হলো মঙ্গলবার তার ওপর পরীক্ষা, মঙ্গলবার যা পড়ানো হলো বুধবার তার ওপর পরীক্ষা, বুধবার যা পড়ানো হলো বৃহস্পতিবার তার ওপর পরীক্ষা। অর্থাৎ পরের দিন তুমি পরীক্ষা দিতে পারবে। এছাড়া আর কি পাচ্ছ? পরের দিনের পরীক্ষা ছাড়াও তুমি প্রত্যেক দিনের ক্লাস নোট আলাদা করে পেয়ে যাচ্ছ। যারা পড়াচ্ছেন বহু বছর ধরে পড়াচ্ছেন, তার মধ্যে WBCS অফিসার আছেন, ইনকাম ট্যাক্স অফিসার আছেন, রিটায়ার্ড প্রফেসর আছেন,
প্রায় 30-40 বছর ধরে পড়াচ্ছেন, এরকম ভদ্রলোকও আছেন, কম্পিটিটিভ ফিল্ডে পড়াচ্ছেন প্রায় 25 বছর, মনোজ স্যার এনারাও আছেন, পুষ্পেন্দু স্যার আছেন অধ্যাপক রিটায়ার্ড। তো এইটা হচ্ছে আমাদের পুরো একটা কোর্স। আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। সায়নদীপ স্যার আছেন, আমি আছি, ম্যাথস তোমাদের বণিক স্যার করাবেন। আর আশা করি যদি ক্লাস করো, সবার আগে একটা জিনিস যে সব থেকে যেটা বেশি দরকারি সেটা হচ্ছে নিজে পড়া। কিন্তু দেখবে দু একটা জিনিস আর তোমার নিজে পড়ে হবে না। সেটা প্রথম আমি যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে ইংলিশ। তোমাকে যে যত কথাই বলুক না কেন, তুমি প্রচুর বই পড়ো, তোমার হয়ে যাবে, হ্যাঁ হবে। কিন্তু যে জিনিসটা তোমার হয়তো 8 মাস বা 1 বছর লাগতো, 8 মান্থ বা 12 মান্থ লাগতো, সেটা হতে তোমার 2 থেকে 2.5 বছর বা 3 বছর লেগে যাবে। তো সেক্ষেত্রে তুমি এমিনেন্সে পড়ো চাই না পড়ো, যদি ইংরাজিতে কারোর দুর্বলতা থাকে সেটা বই দেখে নয়, কোনো একজন প্রপার গাইডের কাছেই যাও। ম্যাথসের ক্ষেত্রেও সেম বলবো, কারণ ওই অঙ্ক দেখে টেকে হবে না। আর ইউটিউব ভিডিও তো প্রচুর আছে, কিন্তু চেষ্টা করবে ইউটিউব ভিডিও বা ফ্রি ভিডিওস যেগুলো রয়েছে ইউটিউবে, তাদের মধ্যে কোনো সিকোয়েন্স বা ক্রোনোলজি নেই। মানে পরপর কিন্তু দেয়া থাকে না, স্বাভাবিকভাবে সেটা থাকা সম্ভবও নয়, কারণ সবারই একটা ব্যবসার তাগিদ বা ব্যবসার ক্ষেত্র আছে। মানে ধরে নাও আমি যদি গোটা ইংরাজিটা পুরোটাই ফেসবুকে লাইভ করিয়ে দিই, তাহলে তুমি আমার কাছে কেন পড়তে আসবে? এবার এই কথাটা সবাই ঘুরিয়ে পেঁচিয়ে বলে, আমি সোজাসুজি বলে দিচ্ছি, কারণ এটাই আমার রুজি রোজগার। তবে হ্যাঁ, যে অ্যামাউন্টটা আমি নেব তুমি সেই সার্ভিসটা পাবে। এবং তুমি ইংরাজিতে যত দুর্বলই হও না কেন, তুমি প্রত্যেকটা ক্লাসের পরে একটা কথাই বলবে যে স্যার আমার কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়নি, আমি সেইভাবেই পড়াবো। অর্থাৎ ইংরাজির সব থেকে প্রান্তিক ছেলেটার কথা ভেবে পড়াবো। আর আমার বেশ কিছু ক্লাস তোমার ইউটিউব বা ফেসবুকে আছে, তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, একটা কথা হয়তো বারবার রিপিট করব, আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা করলাম। সিম্পল প্রেজেন্ট টেন্স করলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সের আরও অনেক ফান্ডা আছে, যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে হয়তো ডিসকাস করব। তো আজকে আমরা এই অবধি থাকি, সবাই ভালো থেকো। আর একটা কথা, যদি পারো ভিডিওটা শেয়ার করে দিও। আমাদের ইনস্টিটিউটের নাম তোমরা প্রত্যেকেই জানো, আর আমাদের গ্রুপে প্রত্যেক দিনই কিছু না কিছু লাইভ ক্লাস হচ্ছে। আগামীকাল আমি আবারও আসবো, এরকম কোনো ব্যাপার নয় যে এতগুলো শেয়ার হওয়ার পরে আসবো। তবু একটা রিকোয়েস্ট, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে আমার এই 1 ঘন্টার ক্লাস থেকে আমি কোনো শর্টকাট বা ট্রিকের ওপর ভরসা করিনি, আমি যতটা ক্লাসে বোঝাতে পারি বেসিকে, পয়সা নিয়েও যতটা বোঝাই, পয়সা ছাড়াও আমি আজকের ক্লাসে ততটাই বোঝানোর চেষ্টা করেছি। ডেফিনেটলি অ্যাডভান্স পার্টটা করাতে পারিনি, তার কিছু কারণও রয়েছে। কারণ বেসিকের পুরোটা তোমাদের সবার কাছে ক্ল্যারিটির সঙ্গে আমার করানো নেই, তাই জন্য অ্যাডভান্স পার্টটা করানো যাচ্ছে না। প্লাস আমার একটা পেইড ভার্সন বা পেইড কোর্সও রয়েছে। শুধুমাত্র ইংলিশের জন্য যদি কেউ ভর্তি হতে চাও, সে মাসে 400 টাকা করে দেবে, এবং সেক্ষেত্রেও তোমার যদি ক্লাস ভালো না লাগে, তোমার পুরো টাকা 15 দিনের মধ্যে রিফান্ড। আর যদি বিসিএস কোর্সে ভর্তি হও, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি, এমনকি একটা সাবজেক্ট তোমার 2-3 জন ফ্যাকাল্টি মিলে করায়। মানে একই পার্ট নয়, ধরো দেখা গেল তোমার অ্যানশিয়েন্ট পার্টটা পড়াচ্ছেন পুষ্পেন্দু স্যার, মেডিয়েভেল পার্টটা পড়াচ্ছেন জয়ন্ত স্যার, থার্ড পার্টটা অন্য কোনো একজন ফ্যাকাল্টি পড়াচ্ছেন। একই রকমভাবে হয়তো তোমার সাহা স্যার জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল পার্টটা পড়াচ্ছেন, আর সৌরভ স্যার তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা করাচ্ছেন। তার মানে কি, একই সাথে যদি বিভিন্ন পার্ট শুরু করা যায়, সেক্ষেত্রে সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সিলেবাস শেষ করা আমাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা নয়, কারণ আমাদের গোটা সিলেবাসটাই আলাদা, মানে আলাদা স্টেজে, আলাদা স্টুডিওতে পুরোটাই কমপ্লিট করা আছে। ওই যে বললাম না, প্রতি সপ্তাহে তোমরা 6টা করে ভিডিও, মাসে 24টা রেকর্ডেড ভিডিও পাবে, যেটা লাইভ ক্লাসের ভিডিও নয়। আমরা সাধারণত বোর্ডের সামনে যে সমস্ত ক্লাসগুলো এতদিন ফেসবুকে আপলোড করেছি, সেটা আমাদের গোটা সিলেবাসের থেকে কিছু কিছু টুকরো, কিছু অংশ তুলে দিয়েছি। তো যাই হোক, একটা শেয়ার প্রত্যাশা রাখতেই পারি। তোমরা সবাই ভালো থেকো, আমি এখানেই ফেসবুক লাইভটা অফ করছি। ধন্যবাদ।